সবাই ক্যালকুলেটর নাও। দেখো ফার্স্ট অফ অল আজকের টপিকটা কি, গত ক্লাস পর্যন্ত আমাদের জারণ সংখ্যা ক্লিয়ার হয়েছিল তাই না? আর তোমাদের এক্সাম হচ্ছে প্রতিনিয়ত, অনেক স্টুডেন্ট হচ্ছে অভিযোগ দিচ্ছ যে ভাইয়া আমরা ক্লাস বুঝতেছি বাট আমাদের এক্সাম খারাপ হচ্ছে প্রতিনিয়ত। ওকে, আমাদের এক্সাম খারাপ হচ্ছে, এমন হচ্ছে আপনি যেগুলো ক্লাসগুলো করাচ্ছেন সেগুলোর আলোকে হয়তো অনেক সময় প্রশ্ন নাও হতে পারে বা নাও হচ্ছে, বা আপনি সে আলোকে প্রশ্ন করতেছেন না, বাট ডিফারেন্ট টাইপের প্রশ্ন করতেছেন। যেমন একজনে বললো যে আপনি প্রশ্ন দিচ্ছেন অ্যাডমিশন থেকে, সো সেক্ষেত্রে আমরা কেমনে করবো, কিভাবে পড়বো, কোন বই পড়বো, হাবি যাবি। সো অনেক ধরনের প্রশ্ন স্বাভাবিক তোমাদের মনের মধ্যে জাগ্রত হচ্ছে। সো সব কিছু আস্তে আস্তে একটা সময় আসলেই আমি সবগুলোর আনসার দিব। তবে তার কথা হচ্ছে দেখো নেট ডিস্টার্ব করবে স্বাভাবিক। আচ্ছা ফার্স্ট অফ অল দেখো আজকে আগে ক্লাসটা শেষ করে ফেলি। দেখো এখানে কি বলা আছে, দেখো জারণ বিজারণ ভিত্তিক রাসায়নিক গণনা। এটা হচ্ছে আমাদের জারণ সংখ্যা নির্ণয় করার পরের টপিক। সো ফার্স্ট অফ অল আপনাদের যেটা করতে হবে, লেকচার নাম্বার 15 লিখে আপনারা হেডলাইন দিয়ে লিখবেন জারণ বিজারণ ভিত্তিক রাসায়নিক গণনা। এখান থেকে 1 থেকে 3 হুবহু লিখে ফেলেন। আর আমি বোর্ডে যা লিখবো সবকিছু লিখবেন। লেখার পরে কিভাবে লিখবেন দেখেন, ফার্স্ট অফ অল আমি একটু রিডিং করতেছি। প্রথমে এটা কি জারণ বিজারণ ভিত্তিক রাসায়নিক গণনা, অর্থাৎ আমরা এখন ম্যাথ পার্ট করতেছি, ম্যাথ। সো ম্যাথে করতে গেলে ফার্স্ট অফ অল এটা ম্যাথ জানতে গেলে, যেমন এই ধরনের একটা ম্যাথ দিলাম, এখানে একটা কোশ্চেন দিলাম, এখানে একটা কোশ্চেন দিলাম। এই ম্যাথটা করার আগে আমাকে ফার্স্টে তোমাকে 3টা জিনিস জানতে হবে। সেটা হচ্ছে কি, জারণ বিজারণ সমতাযুক্ত সমীকরণ, অর্থাৎ সমীকরণ তুমি পারবা লিখতে, জারণ বিজারণ সমীকরণটা লিখতে পারবা, অর্থাৎ 1 মোল K2CR2 সমান কত মোল FeSO4 তুমি এটা লিখতে পারবা, সেটা তোমাকে আগে লিখতে হবে, অর্থাৎ ফুল সমীকরণটা আগে লিখতে হবে। এরপরে শেষে জারক বিজারকের মোল সংখ্যার মধ্যে তুল্যতা সম্পর্ক লিখতে হবে। অর্থাৎ মোল সংখ্যার মধ্যে তুল্যতা সম্পর্ক মানে কি, যে 1 মোল K2CR2 সমান কত মোল FeSO4। মোল সংখ্যার মধ্যে তুল্য সম্পর্ক মানে হচ্ছে 1 মোল K2CR2 সমান, অথবা 1 মোল FeSO4 সমান কত মোল K2CR2, অথবা 1 মোল FeSO4 সমান কত মোল KMnO4, সেটা হচ্ছে তুল্য সম্পর্ক। এরপরে বলছে সর্বশেষ প্রশ্নের মতে ভর ভিত্তিক গণনা। গণনা কিন্তু দুই ধরনের, একটা হচ্ছে ভর ভিত্তিক, আরেকটা হচ্ছে দ্রবণ হলে সেটা আয়তন ভিত্তিক। আয়তন ভিত্তিক হলে সূত্র হচ্ছে এটা, আর ভর ভিত্তিক হলে লিখে রাখো ঐকিক নিয়ম। স্যার কি পড়াচ্ছেন কিছুই তো বুঝতেছি না, লিখো ভর ভিত্তিক হলে ঐকিক নিয়ম। ভর ভিত্তিক গণনাটা হচ্ছে ঐকিক নিয়ম, আর আয়তন ভিত্তিক গণনা হচ্ছে S1V1 = S2V2। S1V1 কি হবে, S2V2 হবে। S1V1 কি হবে, S2V2 হবে। ওকে, সো একটু লিখে ফেলো, সবাই আগে লিখে ফেলো, তাড়াতাড়ি লিখো। খুব স্পষ্ট দেখা যাচ্ছে, একদম এইচডি দেখা যাচ্ছে। আই ডোন্ট নো, এটা আসলে আমি যখন বলি যে স্পষ্ট দেখা যাচ্ছে তখনই ফালতু দেখাবে। ইভেন কি মনে হয় আমাকে সুন্দর দেখা যাচ্ছে যতটুকু আমি দেখলাম। যাই হোক, সো খেয়াল করে দেখো, ফার্স্ট অফ অল এটা লেখা হয়েছে, 3টা নিয়ম লেখা হয়েছে। আচ্ছা লেখার পরে কোশ্চেন একটু আসি। এখানে ভর ভিত্তিক গণনা হলো ঐকিক নিয়ম, দ্রবণ ভিত্তিক হলো আয়তন ভিত্তিক গণনা। দ্রবণ হলো আয়তন ভিত্তিক গণনা। স্যার কিচ্ছু বুঝতেছেন, তোমাকে এখন বোঝার দরকার নাই, তুমি আগে ফার্স্টে লিখো। তুমি লিখো, 3টা লিখছো। আচ্ছা স্যার আমি ফিল পাবো কেমনে? আচ্ছা ফার্স্ট অফ অল আমাকে বলো, কোশ্চেনটা সবাই একটু ভালোভাবে পড়ে দেখো। কোশ্চেন হয়তো নাও বুঝতে পারো, কোশ্চেনটা নাও বুঝতে পারো, তবে কোশ্চেনটা আমি দেখতেছি। দেখো এখন যারা এখন জয়েন করতেছো, আমি মাত্র এখন শুরু করলাম। সো কোশ্চেন নাম্বার 1 এ আসি। 5 গ্রাম অনার্দ্র, অনার্দ্র মানে কি, ড্রাই, শুকনা। 5 গ্রাম অনার্দ্র ও বিশুদ্ধ ফেরাস সালফেটকে সম্পূর্ণরূপে জারিত করতে কত গ্রাম K2CR2 প্রয়োজন? আমাকে সবাই একটু কমেন্টে লিখো, এটা কি ভর ভিত্তিক গণনা হবে নাকি আয়তন ভিত্তিক গণনা হবে? আচ্ছা আয়তন ভিত্তিক বুঝবো কেমনে? যখন দ্রবণ লেখা থাকবে। দ্রবণ লেখা আছে কোথাও? ভর ভিত্তিক গণনা কখন বুঝবো? যখন আমাকে বলবে কত গ্রাম K2CR2 প্রয়োজন। আমাকে যদি প্রশ্নের মধ্যে যদি চাই কত গ্রাম K2CR2 প্রয়োজন, মানে এটাকে জারিত করতে কত গ্রাম K2CR2 প্রয়োজন যদি চাই, তাহলে আমাকে যেতে হবে ঐকিক নিয়মে, কারণ এটা ভর ভিত্তিক গণনা। কারণ গণনা কয় ধরনের? 2 ধরনের। জারণ বিজারণ গণনা কয় ধরনের? আমি আবারও বলছি, জারণ বিজারণ গণনা কয় ধরনের? 2 ধরনের। একটা হচ্ছে কি ভর ভিত্তিক, যেটা ঐকিক নিয়ম করব, আরটা হচ্ছে আয়তন ভিত্তিক, যেটা দ্রবণ হলে। এবং সেটা সূত্র কি, S1V1 = S2V2। S1V1 / A হবে 1:1। টা আমি তোমাকে বলে রাখছিলাম 1:1 হলে S1V1 = S2V2, 1:2 হলে S1V1 / A, A B এরকম থাকবে। এটা তোমাকে নিয়ে আলাদাভাবে মাথায় রাখার দরকার নেই, কারণ এটা আমি তোমাকে করাতে তোমার প্র্যাকটিস হয়ে যাবে। কোনটা? এই সূত্রটা।
এটা তোমার এখন আলাদাভাবে মাথায় রাখার দরকার নেই। বাট ভর ভিত্তিক বললে সেটা কি হবে? ঐকিক নিয়ম হবে। ভর ভিত্তিক হলে সেটা কি হবে? ঐকিক নিয়ম হবে। বুঝা গেছে? আচ্ছা, সো দেখো তোমরা সবাই বলতেছো যে ভাইয়া ভর হচ্ছে, ওকে ফাইন। এখন ফার্স্ট অফ অল স্যার বিশুদ্ধ ফেরাস সালফেট মানে কি? FeSO4। এখন আমাকে বলতেছে এটা কি? এটা একটা গণনা। কি গণনা? জারণ বিজারণ ভর ভিত্তিক গণনা। কেমনে ভর ভিত্তিক গণনা বলছিলাম? কারণ লাস্টে আমাকে গ্রাম চাইছে, গ্রাম মানে ভর। এখন আমি 3 নাম্বার এই তিনটা ইকুয়েশন আমি এখন ফলো করব। 1 নাম্বার ইকুয়েশনে বলা হচ্ছে প্রথমে জারণ বিজারণের সমতাযুক্ত সমীকরণ লিখতে হবে। প্রথমে জারণ বিজারণের সমতাযুক্ত সমীকরণ লিখো সুন্দর করে। ফার্স্ট অফ অল K2Cr2O7 লিখো। এখানে আমাকে বলো জারক কোনটা? K2Cr2O7। বিজারক কোনটা? ফেরাস সালফেট। স্যার ফেরাস সালফেট দেখতে কি রকম? স্যার ফেরাস সালফেট দেখতে এরকম। আপনি এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন? আর আপনি জানেন K2Cr2O7 এর তুল্য সংখ্যা কত? 6। তুল্য সংখ্যাকে বিনিময় করলে কত মূল সংখ্যা পাওয়া যায়? FeSO4 এর তুল্য সংখ্যা, এদিকে দেখো, FeSO4 এর তুল্য সংখ্যা কত? 1। FeSO4 এর তুল্য সংখ্যা 1। K2Cr2O7 এর তুল্য সংখ্যা কত? 6। তুল্য সংখ্যাকে বিনিময় করলে মূল সংখ্যা পাওয়া যায়। অর্থাৎ FeSO4 এর তুল্য সংখ্যা কত? 1 না? সে একটা আমি বিনিময় করলাম কার সাথে? আমি এক্সচেঞ্জ করলাম। K2Cr2O7 এর তুল্য সংখ্যা কত? 6। বিনিময় করলাম, শেষ। এখন যারা তুল্য সংখ্যা পারো না তারা নিজে নিজে দুইটা থাপ্পড় খেয়ে আসো, নিজে নিজে দুইটা থাপ্পড় খাও যারা তুল্য সংখ্যা এখনো বুঝতেছ না। আচ্ছা, এরপরে এটা আমি কোন মাধ্যমে করব? স্বাভাবিক আমরা ক্ষারীয় মাধ্যমে করব না, আমরা করব অম্লীয় মাধ্যমে, কারণ আমাদের সিলেবাসে অম্লীয় মাধ্যম আছে। সো আমরা করব অম্লীয় মাধ্যমে। সুন্দর করে H2SO4 বসাই দিলাম, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। বসাইছো? বসানোর পরে তুমি বলতে পারো স্যার অম্লীয় মাধ্যম তো HCl দিতে পারেন। আচ্ছা HCl দিব না, আমরা H2SO4 দিই। সমস্যা আছে? আমরা HCl দিব না, আমরা H2SO4 দিব। দেওয়ার পরে আমি কি করলাম? একটা ইকুয়েশন দিলাম। এখন আমি কি করব? সবাই জানো Cr কিসে পরিণত হয়? সো অনেককে বলতে পারে স্যার আপনি উপভোগ করতেছেন না কেন? আপনি বিজারণোদ্য বিক্রিয়া জারণোদ্য বিক্রিয়া করতেছেন না কেন? দেখো জারণোদ্য বিক্রিয়া বিজারণোদ্য বিক্রিয়া তোমার করার দরকার নাই। জারণোদ্য বিক্রিয়া এখানে কেউ যদি আমাকে আস্ক করো যে ভাইয়া এখানে কি জারণোদ্য বিক্রিয়া বিজারণোদ্য বিক্রিয়া অর্থাৎ ইলেকট্রন প্রতিরোধ সমতাকরণ করতে হবে? কোনো দরকার নাই। আবার বলছি কোনো দরকার নাই। এটা ছাড়া আমরা ডিরেক্ট লিখতে পারবো। আমরা ডিরেক্ট লিখতে পারবো। কিভাবে ডিরেক্ট লিখতে পারবো একটু দেখি তো। স্যার কিভাবে ডিরেক্ট লেখা যায়? খুবই সিম্পল। ফার্স্ট অফ অল Cr টা কিসে পরিণত হচ্ছে? Cr3+ এ। এটা আমিও জানি, তুমিও জানো। Cr3+ এ পরিণত হবে না? ওকে ফাইন। এরপরে Fe টা পরিণত হবে কোথায়? Fe3+ এ। কেন ভাই? Fe2+ ছিল, 2+ থেকে Fe3+ আর Cr2O7 2- এটা আমরা জানি Cr2O7 2- 6 ইলেকট্রন গ্রহণ করে Cr3+ এ পরিণত হয়। বাট এটা হয় নাই, এটা হচ্ছে 2Cr3+ এ পরিণত হয়। সবাই জানো এটা? আর Fe3+ এ পরিণত হয়। আর এখন এটা আমরা লিখছি। এরপর আমরা কি লিখবো? যতটা অক্সিজেন ততটা পানি। আর লাস্টে গিয়ে আমাদের একটা হ্যাবিট আছে, অভ্যাস আছে, কি যোগ করা? K2SO4 যোগ করা। সমতাকরণ ডান এন্ড ডাস্টেড। এখন তুমি যদি বলো ভাই এখনো সমতাকরণ হয় নাই, তো সমস্যা কি ভাই? যেখানে প্লাস সেখানে সালফেট বসাই দেন। যেখানে প্লাস সেখানে সালফেট বসাই দেন। স্যার কিভাবে বসাবো? আরে ভাইয়া এখানে সালফেট বসাও। ক্রোমিয়ামের যোজনী কত? 3। সালফেটের যোজনী কত? 2। এই জায়গায় 2 বসাও, তাহলে এই দুইটা আর বসানোর দরকার নেই। ঠিক সেম ভাবে এখানে প্লাস বসাই দাও, সরি সালফেট বসাই দাও। আয়রন যোজনী কত? 3। সালফেটের যোজনী কত? 2। শেষ। বাট আমার আয়রন টোটাল কয়টা? 6টা। 6টার জন্য আমি এখানে বসালাম 3। ক্রোমিয়াম কয়টা? 2টা। তাহলে এখানে ক্রোমিয়াম বসানোর দরকার নাই। আর 7 মোল মানে আর K2SO4 বসা দিছি। আমার সমতাকরণ পারফেক্ট। সমতাকরণ এখন হয়ে গেছে। সো আমি ফার্স্টে কি করলাম? প্রথমে জারণ বিজারণের সমতাযুক্ত সমীকরণ লিখতে হবে, লিখলাম। আচ্ছা কেউ যদি বলে ভাই আমার এটা কোনোভাবে মুখস্থ হচ্ছে না বা আমি পারবো না, তাহলে তুমি একটা কাজ করিও, রাফ করে অর্ধ ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ করে ফেলো। অর্থাৎ জারণোদ্য বিক্রিয়া বিজারণোদ্য বিক্রিয়া যেভাবে তোমাকে এতদিন শিখাইছি, লেকচার নাম্বার 12 এ শিখাইছি, 13 এ শিখাইছি, 14 এ শিখাইছি, 14 এ শিখাই নাই, 12, 11, 12, 13 এ শিখেছি। সো সেগুলো আন্ডারে তুমি লিখে ফেলিও। শেষে জারক বিজারকের মূল সংখ্যার মধ্যে তুল্যতা সম্পর্কে হাবিজাবি লিখে ফেলছি। লাস্টে গিয়ে দেখতে হবে ভর ভিত্তিক গণনা কিনা। ভর ভিত্তিক গণনা, তাহলে ভর ভিত্তিক গণনা লৌকিক নিয়ম যেতে হবে। আমাকে চাইছে কি? K2Cr2O7 না, ডান পাশে আজীবন K2Cr2O7 লিখবা। চাইছে কোনটা? ঐকিক নিয়মে যখন আমরা যাই, ঐকিক নিয়মে যখন আমরা যাই তখন ডান পাশে আমরা K2Cr2O7 বসাই। ডান পাশে আমরা কি বসাই বলো? K2Cr2O7 বসাই। ডান পাশে আমরা কি বসাই বলো? K2Cr2O7 বসাই। ডান পাশে আমরা কি বসাই বলো? K2Cr2O7 বসাই। ওকে, H2SO4 কেন দিছি? H2SO4 দিছি যে কারণ এটা অম্লীয় মাধ্যমে করতে হবে না। আরে মাধ্যম স্যার কি করা যায়? অম্লীয় মাধ্যম তো। আরে একটা যে জারণ বিজারণ সমতাকরণ করলে মাধ্যম লাগে, একটা মাধ্যম লাগে না? মাধ্যম কেন লাগে? কেন মাধ্যম লাগে বলো?
স্যার মাধ্যম তো স্যার ওই সময় লাগে যখন স্যার জোড়া লাগে। আচ্ছা দেখো, ফার্স্ট অফ অল আমি যখন বললাম স্যার কিসের জোড়া বলতেছেন আপনি? হার্টের। দেখো ফার্স্ট অফ অল আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে যখন আমরা K2Cr2O7 নিব সেটা ডান পাশে থাকে না, আর বাম পাশে কোনটা থাকে? ফেরাস সালফেট। বাট এটা আমি এভাবে কেন লিখছি? আমি এটা এভাবে কেন লিখলাম? কারণটা হচ্ছে আমাকে চাইছে কোনটা? K2Cr2O7 চাইছে না, সেটা ডান পাশে রাখতে হবে। সো খেয়াল করে দেখো, আমি ফার্স্ট অফ অল লিখতে পারি সেটা হচ্ছে কি, আমার K2Cr2O7 এর ভর কত আর ফেরাস সালফেটের ভর কত সেটা আমাকে বের করতে হবে। কেন? কারণ এটা ভর ভিত্তিক গণনা, এটা কিন্তু ভর ভিত্তিক গণনা। খেয়াল করে দেখো, আমি K2Cr2O7 চাইছে না, তাহলে আমি এখানে বলতে পারি 6 মোল FeSO4 কে জারিত করতে 6 মোল, আমি এখান থেকে লিখতে পারি 6 মোল FeSO4 কে জারিত করতে, জায়গাটা হচ্ছে না, আর একটু এদিক থেকে লিখতে হবে, আর একটু এদিক থেকে লিখতে হবে। দেখো আমি এদিক থেকে লিখলাম কেমন? 6 মোল FeSO4 কে জারিত করতে আমার 1 মোল K2Cr2O7 প্রয়োজন। কারণ আমাকে চাইছি কি? K2Cr2O7 না। এখন আমাকে বলো হোয়াট ইজ মোল? মোলটাকে আমরা সংখ্যাতে কনভার্ট করতে পারি, ভরে কনভার্ট করতে পারি। মোলটাকে যদি ভরে কেন কনভার্ট করব? কারণ আমাকে এটা ভর ভিত্তিক গণনা চাইছে, ভর ভিত্তিক গণনা। কারণ আমাকে বলছে কত গ্রাম, তাহলে সেক্ষেত্রে ভরে নিয়ে যেতে হবে, আর মোলকে ভরে নিয়ে যেতে গেলে আণবিক ভর। তাহলে আমাকে বলো 6 মোল FeSO4, ফার্স্ট অফ অল FeSO4 এর আণবিক ভর বের করো। 1 মোল FeSO4 সমান কত ভর আমাকে বলো। তুমি যদি পারো 1 মোল সালফিউরিক অ্যাসিড সমান 98 গ্রাম, তাহলে 1 মোল ফেরাস সালফেট সমান কত গ্রাম পারবা না কেন? স্যার কেমনে? 1 মোল ফেরাস সালফেট সমান 151.85 গ্রাম। এম আই রাইট? স্যার মুখস্থ করে আসছেন আপনি? হ্যাঁ, আমি মুখস্থ করে আসছি। দেখো 1 মোল FeSO4 সমান 151.85 গ্রাম। সো ইনটু 6 গুণ করে দাও, কে জারিত করতে কত মোল K2Cr2O7 প্রয়োজন বলো। K2Cr2O7 আণবিক ভর যদি বের করে হিসাব করে দেখো, পটাশিয়াম কত? 39 ইনটু 2, ক্রোমিয়াম 52 ইনটু 2 এবং 16 ইনটু 7, সেক্ষেত্রে তুমি পাবা 294.2 কত? 2। সো 6 ইনটু 151 গ্রাম ফেরাস সালফেটকে জারিত করতে আমার 294.2 গ্রাম K2Cr2O7 প্রয়োজন। 294.2 গ্রাম K2Cr2O7 প্রয়োজন। তাহলে 1 গ্রামকে জারিত করতে কত গ্রাম? 294.2 ডিভাইডেড বাই 6 ইনটু 151.85 গ্রাম প্রয়োজন। ঠিক সেম ভাবে আমাকে কত বলছে? 5 গ্রাম বলছে না? তাহলে 5 গ্রামকে যা আসবে সেটাই আনসার। আনসারটা বের করে দাও, আনসারটা তো তাড়াতাড়ি বের করে দাও। মোহাম্মদ শাহরিয়ার, তুমি ভাইয়া এখানে ক্লাস করতে আসছো, তুমি ক্লাসের এখানে অন্য একটা কোর্সের তুমি এখানে প্রচার করতেছো, জানি সেটা খুব ভালো একটা কোর্স আল কোরআনের, বাট এটা কি আসলে এখন ক্লাসের সময়ে সেটা কি লিংক এখানে প্রচার করার কোনো প্রয়োজন ছিল? কেন? তুমি চাইলে সেটা আমাদের পোস্টের অ্যাপ্রুভালে দিতে পারতা, আর না হলে আমাদের কমেন্টে দিতে পারতা যেখানে আমরা পোস্ট করি, না হলে ফ্রেন্ড সার্কেলের মধ্যে দিয়ে দাও। ঠিক আছে, সামান্য তোমাকে কিছু হয়তো অফার দিছে বিভিন্ন প্রতিষ্ঠান, এখন তোমাকে এটা পড়াশোনা ছেড়ে দিয়ে 2200 টাকার আব্বা টাকা দিছে কেমিস্ট্রি শেখার জন্য ইস্তিয়াক স্যারের কাছে। ওকে, এখন বাকি পারিপার্শ্বিক যে কাজগুলো আছে সেই কাজগুলো আমি করবা, সবাই করবা। আউটার অ্যাক্টিভিটিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সিএ যারা হচ্ছে ক্যাম্পাস অ্যাম্বাসেডর হচ্ছে প্রতিনিধি করতেছো করো, বাট সেটা পড়া লেখা শেষ করে অথবা পড়াশোনা গুছিয়ে। ক্লাস করতেছি একটা টাইমে, সেই টাইমে তুমি রিপ্রেজেন্ট করতেছো অন্যের একটা কোর্স, সেই কোর্সটা ভালো আমরা সবাই স্বীকার করি, বাট সবকিছুর একটা টাইমিং আছে। পড়াশোনা করতেছি, পড়াশোনা করো, যখন পড়াশোনা শেষ হবে তখন আউটার অ্যাক্টিভিটিস গুলো করবা, নিজের ক্ষতি নিজে করবা। 2 বছর পরে কেউ তোমাকে ভাত খাওয়াবে না, 2 বছর পরে তোমার কেউ খোঁজ খবর রাখবে না। আজকে যে ফ্রেন্ডগুলো তুমি দেখতেছো তোমার পাশে আছে, আশেপাশে আছে,
2 বছর পরে কেউ থাকবে না। আজকে যে বড় ভাইরা আছে, ইভেন কি ইস্তিয়াক ভাই, তোমার 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 2 বছর পরে তোমার সাথে থাকবে না, কেউ থাকবে না তোমার পাশে। তোমার পাশে থাকবে তুমি নিজেই, তোমার মা বাবা, তোমার ক্যারিয়ার। কথা বোঝা গেছে? কেউ তোমার সাথে থাকবে না, সবকিছু হচ্ছে অস্থায়ী, স্বার্থ। কথা বোঝা গেছে? সবকিছু স্বার্থ, নিজের স্বার্থ উসুল হয়ে যাবে, হাসিল হয়ে যাবে, এরপরে তোমার সাথে কাজ শেষ। বোঝা গেছে? সো সামান্য কোনো কিছু মুনাফা বা কোনো কিছুর জন্য নিজের ক্ষতি নিজে করবা না। পড়াশোনা করতে আসছো, পড়াশোনা করো, ভালো না লাগলে বেরিয়ে যাও। বোঝা গেছে? সো আমি কি বললাম, 294.2 × 5, আনসার কত আসছে আমাকে বলো। আনসার আসছে 1.61 গ্রাম। ওকে, আচ্ছা 1.61 গ্রাম আসছে সবার আনসার। সো ভেরি গুড, 1.61 আমি এখানে লিখে দিচ্ছি, 1.61 গ্রাম। আচ্ছা এখন প্রশ্নটা আমি উল্টাই দিচ্ছি, সবাই একটু প্রশ্নটা খেয়াল করে দেখো। আমি এখন বললাম 5 গ্রাম K2Cr2O7 কে প্রশমিত করতে কত গ্রাম ফেরাস সালফেট প্রয়োজন। আমি এখন প্রশ্নটা উল্টাই দিব, আমি এখন বলবো দেখো আচ্ছা ফার্স্ট অফ অল 2 বছর আছে কিনা, 2 বছর বলতেছে, আমি জিনিসটা বলতেছি 2 বছর বলতে তোমার অনার্সের সময়গুলা, যখন তুমি ইউনিভার্সিটির লাইফে যাবা তখন তো তোমার হাতে 2 বছর সময় আছে এখন থেকে হিসাব করলে। অ্যাডমিশনের হয়তো সময় কম লাগতে পারে। বিষয়টা হচ্ছে অনেকটা এরকম, বুঝতেছো না আসলে যে লাইফ কতটা ক্রিটিক্যাল? ঠিক আছে, লাইফ কতটা ক্রিটিক্যাল বুঝতেছো না? বুঝা গেছে? আচ্ছা সেম টাইপের প্রশ্ন আমি আবার দিচ্ছি, সেটা হচ্ছে জাস্ট আমাকে বললো এই জায়গায় আমি 5 গ্রাম অনার্দ্র লিখলাম, 5 গ্রাম অনার্দ্র। দেখো এই জায়গায় একটু খেয়াল করে দেখো, আমি বললাম কত গ্রাম K2Cr2O7, আমি জায়গায় বললাম কত গ্রাম FeSO4, আর এই জায়গায় আমি বললাম 5 গ্রাম K2Cr2O7, উল্টাই দিছি। তো 5 গ্রাম K2Cr2O7 কে সম্পূর্ণরূপে জারিত করতে 5 গ্রাম K2Cr, এটা মুছে দাও, 5 গ্রাম K2Cr2O7 কে সম্পূর্ণরূপে জারিত করতে কত গ্রাম FeSO4 প্রয়োজন? পারবা এটা এখন? জি স্যার পারবো। কেমনে ভাইয়া? কারণ খুবই সিম্পল, আগে ছিল হচ্ছে K2Cr2O7 চেয়েছিল, এখন FeSO4 চাচ্ছে। তাহলে আমি বলতে পারি 1 মোল K2Cr2O7 কে প্রশমিত করতে কত মোল প্রয়োজন আমাকে বলো। 5 মোল না 6 মোল প্রয়োজন। কেন? কারণ আমি এখানে 6 মোল দেখতেছি, সেজন্য জারণ বিজারণ সমান্তরাল এখন ইম্পর্টেন্ট। 6 মোল FeSO4 প্রয়োজন। আরেকটা জিনিস মাথায় রাখিও, এই যে এদিন হচ্ছে যে এতগুলা মেডিকেল এক্সাম দিছিল না, তো আমি তো হচ্ছে নিউজ ফিডে ঘোরাঘুরি করতেছিলাম, তো এমন অনেকগুলো স্টুডেন্ট আছে যারা অনেক কষ্ট করে, বুঝতে পারছো, অনেক কষ্ট করে, এবং তাদের লাক সাপোর্ট করে না। তারা হচ্ছে মিন টাইমে তাদের ব্রেন খেলতে পারে না, কারণ ওই 1 ঘন্টা যে এক্সামটা ছিল সেটা কিন্তু একটা গ্যাম্বল অফ দ্য লাইফ। এটা একটা জুয়া খেলার মতো। ওই 1 ঘন্টার মধ্যে যে ব্রেন যে সার্ভাইভ করতে পারবে, যে খেলতে পারবে, সেই হচ্ছে বিজয়ী হবে। অনেকটা এরকম না? তো এখন ওই যে ওইখানে এতগুলো স্টুডেন্ট পরীক্ষা দিছে, শুধুমাত্র আমরা তাদেরকে অ্যাপ্রিসিয়েট করছি যারা হচ্ছে রেজাল্ট পাইছে, বা যারা রেজাল্ট ভালো করছে, বা যারা মেডিকেলে চান্স পাইছে। বাকি স্টুডেন্ট যারা আছে, যারা জাস্ট অলমোস্ট মানে ওরা জিততে হেরে গেছে, তাদেরকে নিয়ে আমরা কখনো অ্যাপ্রিসিয়েট করি না। তো জীবনের বাস্তবতা হচ্ছে এটাই, যে তুমি যতক্ষণ পর্যন্ত তোমার নিজের যোগ্যতা মানুষকে দেখাতে পারবা, ততক্ষণ পর্যন্ত তোমার দাম আছে। আলটিমেটলি বাকি কোনো আউটার অ্যাক্টিভিটিসগুলো তোমাকে লাইফে কোনো কিছু গেইন করাতে পারবে না, যতই তুমি অনেক কিছু করো না কেন। যতক্ষণ পর্যন্ত তোমার একাডেমিক সাকসেস তুমি দেখাতে পারবে না, একাডেমিক সাকসেস দিন শেষে কিন্তু একাডেমিক সাকসেস ইজ দ্য হাইলাইটেড সাকসেস, মানে এটা হাইলাইট করে, এটা মানুষের সামনে একটা ওই যে বলো না পাত্তা দেওয়াই, কথা বুঝো নাই? সো ওইটা হচ্ছে ইম্পর্টেন্ট। তুমি মেডিকেলে চান্স পাও না 1 নম্বরের জন্য, সেটা নিয়ে কখনো তোমাকে কেউ কিছু বলবে না, বা তোমাকে সেটা নিয়ে কেউ উৎসাহ দিতেও আসবে না। বাট যে চান্স পাইছে তোমার বান্ধবী বা বন্ধু, তাকে নিয়ে লাফালাফি করবে, তাকে নিয়ে বিভিন্ন কোচিং সেন্টার দৌড়াদৌড়ি, তাকে মিষ্টি বিতরণ থেকে সবকিছু করবে। বাট তুমি যে ওই জায়গায় পড়ে আসো, সেটা তোমাকে কেউ তুলে আনার চেষ্টা করবে না। জীবনটা হচ্ছে এরকম। সো এখন থেকে কষ্ট করো, যাতে ওই পরবর্তী দিনগুলা আফসোস করতে না হয়। সেজন্য আমি তোমাদেরকে বারবার বলি, ঠিক আছে? দেখো এই যে 1 মোল K2Cr2O7 সমান 6 মোল FeSO4। এখন যেটা চাইছে কি, কত গ্রাম FeSO4 চাইছে, তো আমি বলি FeSO4 কত, আমাকে বলো 1 মোল K2Cr2O7 সমান কত মোল, 6 মোল FeSO4। তাহলে আমি বলতে পারি 294.2 গ্রাম K2Cr2O7 কে জারিত করতে 6 ডিভাইডেড বাই, দেখো
সরি 6 ডিভাইডেড বাই 294 দশমিক, এটা করতে গেলে 6 ইনটু কত হবে 151.85 গ্রাম হবে, জাস্ট উল্টে যাবে। আর এটা হলো 1 গ্রাম। কেন দেখো 1 মোল ক্যাডোসিয়াটোসিয়াম সমান কত গ্রাম 294.2 গ্রাম, আর 6 মোল সমান কত গ্রাম, কারণ 1 মোল FeSO4 সমান 151.85 গ্রাম হলো, 6 মোল হলে 6 ইনটু 151 কত হবে 8 গ্রাম হবে। তাহলে 1 গ্রাম ক্যাডোসিয়াটোসিয়ামকে জারিত করতে বা প্রশমিত করতে আমি যদি বলি 6 ইনটু 151.85 ডিভাইডেড বাই 294.2 গ্রাম। এরপরে কমা দাও, কমা দিয়ে লিখে ফেলো 5 গ্রাম লিখে ফেলো। সো আমি কিন্তু তোমাকে কাজটা শেষ করে দিছি, বুঝা গেছে? আর যারা বলতেছো স্যার আপনি ম্যাথ কম করান, তাদেরকে একটা কথা বলবো, ধৈর্য রাখো, সবকিছু একদিনে খেতে পারবে না, তাই না? সো দেখো বুঝা গেছে? সো এটা আনসার যত হবে সেটা বসা দাও, যা আসবে সেটাই আনসার, বুঝা গেছে? সো আশা করি ক্লিয়ার, শেষ। আচ্ছা এবার কোশ্চেন নাম্বার 2 তে যাব, আচ্ছা এটা গেল টাইপ 1, লিখো সবাই লিখো, এটা টাইপ 1, এটা গেছে টাইপ 1, এরপর আসবো টাইপ 2 তে। সো যাদের বলছো 92, কত আসছে আনসার বলো? 15.48। হাসিন ইশরাক, তোমার 92 কেমন আসলো? যারা মেইন টাইমে কাজ করো না তারা হচ্ছে দিন শেষে, আমি একটা কথা বলি, ধর্মীয় একটা ব্যাপার আছে বুঝছো, যারা 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে তুমি তাদের মুখে কখনো শুনবা না যে সেই ডিপ্রেশন আছে। এমন কিছু মানুষ আছে, যখন আমি নামাজ কালাম, আমি যখন ফজরের নামাজ যখন পড়তে চাই, আমি কিছু মানুষ দেখি যারা হচ্ছে আমাদের বয়সী, যারা হচ্ছে দাঁড়িয়ে রাখে এতগুলো, এবং তারা হচ্ছে খুবই ধার্মিক, তাদের দেখে বোঝা যায় তাদের মেন্টাল পিস আছে, তাদের লাইফে হয়তো অনেক কিছু নাই, অনেক কিছু মিসিং হতে পারে, টাকা পয়সা, অর্থবিত্ত, মান সম্মান, হয়তো অনেক কিছু ল্যাকিংস থাকতে পারে, বাট দিন শেষে তারা কিন্তু হ্যাপি। কেন জানো? কারণ তাদের মধ্যে ইনার পিসটা থাকে, ওই যে হ্যাপিনেস বিষয়টা আর কি। হ্যাপিনেস বিষয়টা, এমন কিছু মানুষ আছে যারা হ্যাপিনেসটাকে অ্যাফোর্ড করতে পারে খুব কম দামে, খুব কম কিছু পেয়ে, আর অনেক মানুষ আছে যারা হ্যাপিনেসকে অ্যাফোর্ড করতে পারে না, এত কিছু দিলেও কখনো খুশি হবে না। তো বিষয়টা হচ্ছে অনেকটা এরকম, যে ডিপ্রেশন মানুষ যখন বলে যে আসলে আমার এটা, আমার ওইটা, এটা আসলে মানুষ যখন চিন্তা করে, আমি তাদেরকে একটা কথা বলি, তুমি সিএমসিতে গিয়ে 2 দিন থেকে আসো, তোমার যদি বেশি ডিপ্রেশন লাগে, সিএমসি মানে চিরাং মেডিকেল হসপিটাল, অথবা তুমি যদি তোমার কোনো বিভাগীয় হাসপাতালে তুমি থেকে আসো, তখন বুঝবা যে আসলে ডিপ্রেশন কাকে বলে। আর সেই ক্ষেত্রে আমি যেটা বলবো যে মাথা খেলে না বা মাথা কাজ করে না, বিষয়টা আসলে ওরকম যে এটা হচ্ছে যত বেশি বেশি চাইবা, যে ধর্মের হবে হোক, বেশি বেশি হচ্ছে ইবাদত করার চেষ্টা করবা, ওইটা আমার মনে হয় অনেক কাজে দেয়। আচ্ছা দেখো এখানে কি বললাম, দেখো 1 টুকরা লোহার তারকে লঘু সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত করে প্রাপ্ত দ্রবণকে সম্পূর্ণরূপে জারিত করতে 0.03 মোলার কাইমানোফর, এটা হচ্ছে টাইপ 2। ভাই এটা কি টাইপ 2? এই ধরনের প্রশ্ন যদি পরীক্ষা না আসে 2200 টাকা ফেরত দিয়ে দিব, ঠিক আছে? দেখো 1 টুকরা, সিরিয়াসলি দেখো এটা আসবে, 1 টুকরা লোহার তারকে লঘু সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত করে প্রাপ্ত দ্রবণকে সম্পূর্ণরূপে জারিত করতে 0.03 মোলার কাইমানোফর প্রয়োজন, লোহার তারটির ভর নির্ণয় করো। পারবা এটা? আচ্ছা ফার্স্ট অফ অল কি বলছে দেখো, 1 টুকরা লোহার তারকে, লোহার তার মানে হচ্ছে লোহা মানে আয়রন, সহজ কথা, এটা আমরা জানি। লঘু সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত করতে বলছে, সো লঘু সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত করি, কি পাইছে আমাকে বলো? FeSO4 পাইছি, সবাই জানে FeSO4 পাইছি, এতটুকু পর্যন্ত কারো কোনো সমস্যা নাই। এরপরে বলছে এটাকে দ্রবীভূত করে প্রাপ্ত দ্রবণকে সম্পূর্ণরূপে জারিত করতে, তা জারিত করতে বলছে, মানে এটাকে জারিত করবে। আচ্ছা এটাকে জারিত কেন করবে? কারণ ইতে নিজে হচ্ছে বিজারক, বিজারককে সবসময় জারিত করে। কেন? কে জারিত করবে? আরেকজন জারিত করবে। জারিত কে করবে? জারক করবে, কারণ যে জারক অপরকে জারিত করে নিজে বিজারিত হয়। আরে ভাই কিচ্ছু বুঝি নাই। ফার্স্ট অফ অল এটা ক্যামনোফোর না, এখানে এই FeSO4 এর সাথে কার খেলা হবে? ক্যামনোফোর এর সাথে খেলা হবে। কেন? কারণ FeSO4 হচ্ছে বিজারক আর ক্যামনোফোর হচ্ছে জারক, তো বলা হচ্ছে FeSO4 কে জারিত করবে কে? ক্যামনোফোর। এখন প্রশ্ন হচ্ছে এই যে জারিত যখন করবে, সেই জারণের মধ্যে অর্থাৎ জারিত করার পরে তার ভর কত হতে পারে, তার প্রাপ্ত ভর কত, অর্থাৎ এটাকে বলা হচ্ছে টাইট্রেশন। এখানে নতুন একটা টপিক ঢুকে গেছে টাইপ 2 তে, সেটা হচ্ছে টাইট্রেশন। তো টাইট্রেশনটা এখন তোমাদেরকে পড়াই নাই, টাইট্রেশন না পড়ালে ফিলটা পাবা না। তবে আমি যেটা মনে করি, টাইট্রেশন না পড়ানোর আগে অথবা টাইট্রেশন না পড়িয়ে অন্তত কিছু জিনিস অন্তত বোঝার চেষ্টা করো, ঠিক আছে? বোঝার চেষ্টা করো কি বলতে আছে। ফার্স্ট অফ অল লোহার তারটির ভর নির্ণয় করতে বসে, ঘুরে ফিরে এটা কিন্তু ভর ভিত্তিক গণনা,
বাট এটার কনসেপ্ট হচ্ছে টাইট্রেশনে চলে গেছে। তো টাইট্রেশন যেহেতু এখন পড়বো না, টাইট্রেশন আমরা পড়বো কিন্তু আয়োডোমিটি শেষ করার পরে। টাইট্রেশন কিন্তু পড়ার টপিক, টাইট্রেশন মনে হয় লেকচার নাম্বার 20-তে পড়াবো, 21 বা 20 যায়। যাই হোক, এখন এটা লোহার তারটির ভর নির্ণয় করতে বলছে না, ভর ভিত্তিক গণনা। আজীবন লোহার তারটির ভর আজীবন ডান পাশে থাকবে, কারণ ভর যখন নির্ণয় করতে বলছে তাহলে ভর ভিত্তিক গণনা, আর ভর ভিত্তিক গণনা মানে হচ্ছে ঐকিক নিয়ম। সিম্পল। এখন আমি যখন দেখতেছি যে আমাকে এখানে বের করতে বলছে কি, আমাকে বের করতে বলছে লোহা, সো আমি FeSO4 কে ডান পাশে রাখবো। তবে তার আগে আমাকে লিখতে হবে প্রথমে জারণ বিজারণের সমাধানযুক্ত সমীকরণ, কারণ আমি কত মোল সমান কত মোল সেটা জানি না। তাহলে আমি এটা কিভাবে লিখবো? আচ্ছা, এখন অনেক স্টুডেন্ট প্রশ্ন করবা যে ভাইয়া সমান্তরালটা কি লেখার দরকার আছে, এটা কি আমাদেরকে লিখতে হবে? আমি যেটা বলবো, তুমি বলবা যে আমরা জানি এক মোল ক্যামনোফোরকে প্রশমিত করতে, এটা লিখো। শর্টকাট একটা ট্রিক বলতেছি, যারা বলতেছে ভাই আমার পক্ষে এত বড় করে লেখা সম্ভব না, আমি শর্টকাট চিনতে যাচ্ছি, শর্টকাট লিখবো, পরীক্ষা শর্টকাট লিখবো, কিভাবে 4 নাম্বার পাওয়া যায় খেয়াল করে দেখো। তুমি লিখবা আমরা জানি অম্লীয় মাধ্যমে, স্যার এখন বলবে যে সাবাস প্রচুর চালাক, আমরা জানি শর্টকাট রুল ভাইয়া, অম্লীয় মাধ্যমে 1 মোল ক্যামনোফোরকে প্রশমিত করতে অর্থাৎ ঘুরে ফিরে 1 মোল ক্যামনোফোর সমান 5 মোল FeSO4 1 মোল ক্যামনোফোরকে প্রশমিত করতে 5 মোল FeSO4 প্রয়োজন, শেষ। অর্থাৎ সুতরাং দিয়ে একটা কথা লিখে ফেলো, এখন আর বিক্রিয়া লেখার দরকার নেই। স্যার শক্তি আমি কি নাম্বার পাবো এভাবে লিখলে? এখন আমি জানি না, আমি পাইছি ভাই, এখন তুই পাবে কিনা এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি না। 1 মোল ক্যামনোফোর সমান 5 বাবা দুষ্টামি করছি, 5 মোল FeSO4 লিখছো, 1 মোল ক্যামনোফোর সমান 5 মোল FeSO4 লিখছো। লেখার পর এখানে তোমাকে বের করতে বলছে কি, যে এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, প্রাপ্ত দ্রবণকে সম্পূর্ণ জারিত করতে 0.03 মোলার ক্যামনোফোর প্রয়োজন, এবং লোহার তারটির ভর নির্ণয় করতে বলছে। লোহার তারটির কি ভর? আচ্ছা দেখো, আমার এখানে একটা জিনিস মিসিং হয়েছে, 27 ml। এখানে আমার একটা জিনিস মিসিং হয়েছে, যেটা হচ্ছে এখানে 27 ml লিখতে ভুলে গেছি। কষ্ট করে 27 ml লিখে দাও, 27 ml ক্যামনোফোর প্রয়োজন। আয়তনটা এখন একজন বলবো স্যার আয়তন দিছে মানে আয়তন ভিত্তিক গণনা হওয়ার কথা ছিল না ভাইয়া। লোহার তারটির ভর মানে হচ্ছে যখন তোমাকে পরীক্ষার প্রশ্নে ভর বা কোনো কিছুর ওয়েট জানতে চাইবে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই ভর ভিত্তিক গণনা, যত আয়তন দেখা দেওয়া হোক না কেন, কোনো সমস্যা নেই। এখন তাহলে স্যার আমি কেন করবো? খেয়াল করে দেখো, চাইছে কি FeSO4 চাইছে, তাহলে সেক্ষেত্রে আমার ডান পাশে FeSO4 হবে। এখন 1 মোল ক্যামনোফোরের অর্থ কি? ক্যামনোফোরের ভরও দিতে পারো, এখন আমি ভর দিতে পারবো না, কারণ ক্যামনোফোরে আমার দেওয়া আছে আয়তন এবং ঘনমাত্রা। বাট আমি জানি 1000 ml সমান 1 মোল। এখন এক দু স্টুডেন্ট বলবো স্যার আমি তো পড়ে আসছি 22.4 ml সমান 1 লিটার, 22.4 লিটার সমান 1 মোল। এটা এসটিপিতে, এটা এসটিপিতে হিসাব করতেছি না, এটা হচ্ছে নরমাল। এসটিপিতে হিসাব করবো না, এসটিপিতে হিসাব করলে 22.4 লিটার হবে, বাট এসটিপিতে হিসাব করতেছি না, হিসাব করতেছি নরমাল স্বাভাবিকভাবে, সেটা হচ্ছে 1000 ml এ 1 মোল। 1000 ml এ কত হবে? 1 মোল। তো সেক্ষেত্রে আমি বলতে পারি, টাইপ 2টা এখানে বাদ দাও, সেক্ষেত্রে আমি বলতে পারি 1000 ml 1 m ক্যামনোফোর 1 m ক্যামনোফোর কি চাইছে? হ্যাঁ, ক্যামনোফোরকে জারিত করতে। আচ্ছা, ক্যামনোফোর কি জারিত হবে নাকি বিজারিত হবে? দেখো, ক্যামনোফোর হচ্ছে একটা জারক, জারক হচ্ছে অপরকে জারিত করে বাট নিজে বিজারিত হয়। তাহলে আমি লিখবো ক্যামনোফোরকে বিজারিত করতে, কারণ ক্যামনোফোর হচ্ছে জারক, জারক হচ্ছে অপরকে জারিত করে আর নিজে বিজারিত হয়। সো ক্যামনোফোরকে বিজারিত করতে, অথবা প্রশমিত করে লিখতে পারো যে 1000 ml 1 m ক্যামনোফোরকে বিজারিত করতে আমার কতটুকু দরকার বলো? কতটুকু দরকার আমাকে বলো? 5 মোল FeSO4 প্রয়োজন। তাহলে 5 মোল মানে কি, সেটার ভর বের করো, যেহেতু ভর বের করতে বলছে না, তো ভর কত হবে আমাকে বলো? 5 × 151.85। এখন তুমি বলতে পারো স্যার এটা হচ্ছে গ্রাম, আবার এটা হচ্ছে ml, গ্রামের সাথে ml কি সম্পর্ক? করা যায় ভাইয়া, করা যায়।
কারণ এটাও মোল, দেখো এটাও কিন্তু মোল, এটাও কিন্তু মোল। একটা মোলকে আমি আয়তনে রাখলাম, আমি আবারও বলছি, একটা মোলকে আমি আয়তনে রাখলাম আর একটা মোলকে আমি আণবিক ভরে রাখলাম, কোনো গুণা হবে না, কোনো গুণা হবে না। 5 মোল কিভাবে হয়েছে? তাহলে ভাই আপনি তাহলে এতদিন ধরে পড়ে আসেন না। আরে ভাইয়া 1 মোল KMnO4 সমান 5 মোল FeSO4, লেকচার নাম্বার 13 দেখে আসো। 13-12 এর যদি নোট করে থাকো, নোটটা দেখে আসো। সমতাকরণ যখন করছি না, 1 মোল KMnO4 সমান 5 মোল FeSO4 ছিল। সো এখন দেখো এটা 1 ml হিসাব করো, 1 ml 1 m KMnO4 কে বিজারিত করতে, বিজারিত কেন করতে বলছে বুঝতে পারছো? 5 × 151.85 ডিভাইডেড বাই কত হবে? 1000 হবে। সমান কত বলছে আমাকে বলো? 0.03 m এবং 27 ml। 0. অথবা আমি একটা কাজ করি, এখানে 27 mlটা লিখি, 27 ml এবং 0.03 m KMnO4 কে বিজারিত করতে 5 × 151.85 ইন্টু হাবি যাবি 27 × 0.03 ডিভাইডেড বাই 1000। সুন্দর করে এখন আনসারটা বসাই দেন তো, কত আসছে আমাকে বলো। আনসার কত আসছে? সবার কি আনসার কত আসছে আমি একটু বলি। এটা ভাইয়া ডাইরেক্টলি লিখে ফেলতে হবে, এটা আসলে ডাইরেক্ট লিখে ফেলছি তো ভাই, ডাইরেক্টলি লিখবা ভাইয়া। 5 মোল কিভাবে হয়েছে? সবাই বলছে 5 মোল কিভাবে হয়েছে, সমতাকরণ ডিরেক্ট লিখে ফেলছে আর কি, ডিরেক্ট লিখে ফেলা যাবে। তবে যেটা অ্যাকচুয়ালি হয় আর কি, ডিরেক্ট না লিখে কিন্তু বিক্রিয়া লেখাটাই বেটার। আর তোমরা সবাই বিক্রিয়া লিখতে পারবে না, স্যার আপনি একটু বিক্রিয়া লেখাটা একটু শিখাই দেন না। আচ্ছা ঠিক আছে, শিখাই দিচ্ছি। ফার্স্ট অফ অল এটা আনসার কত আসছে? 0.23 গ্রাম মনে হয়, এটা হচ্ছে আয়রনের ভর। দিস ইজ দ্য আনসার। আচ্ছা ভাই একটু জিনিস খেয়াল করে দেখেন আপনি, KMnO4 এর সাথে FeSO4 করতে কতক্ষণ লাগে? স্যার তুমি একটা টাইম নাও, ওয়াচ টাইম নাও, বরাবর 1 মিনিট নিচ্ছি, 1 মিনিট থেকে বেশি নিব না। খেয়াল করে দেখো। স্যার আপনি তো মুখস্থ মারবেন আমি জানি। 5টা ইলেকট্রন গ্রহণ করছে আর এখানে 4টা, সো এদিক দিয়ে 8H প্লাস এবং এদিক দিয়ে 4 মোল পানি এবং এদিক দিয়ে Mn2 প্লাস, আর এই জায়গায় Fe2 প্লাস ইলেকট্রন ত্যাগ করছে, সে পরিণত হয়েছে Fe3 প্লাসে। সো এটা হচ্ছে 1 নং ইকুয়েশন, এটা হচ্ছে 2 নং ইকুয়েশন। সো আমি একটা কাজ করলাম, সেটা হচ্ছে এটাকে আমি 10 দ্বারা গুণ করলাম আর এটাকে আমি 2 দ্বারা গুণ করলাম। সো 10 দ্বারা গুণ করলে এটা 10, এটা 10, এটা 10, 2 দ্বারা গুণ করলে এটা 2, এটা 10, এটা 16, এটা 8, এটা 2, শেষ। 10 10 কাটাকাটি গেছে। আমি বলতে পারি আমার এখানে কাজ শেষ, প্রয়োজনীয় দর্শকালীন যোগ করে পাই। আমি বলতে পারি 1 মোল KMnO4 সমান, অথবা আমি ডিরেক্ট বলতে পারি 2 মোল KMnO4 সমান, 2 মোল KMnO4 সমান আমি বলতে পারি 10 মোল FeSO4। স্যার 1 মিনিট হয়ে গেছে। 2 মোল KMnO4 লিখছো, সুতরাং 1 মোল KMnO4 সমান 5 মোল FeSO4। সো 1 মিনিটের ডান শেষ। 1 মোল KMnO4 সমান 5 মোল FeSO4, বুঝা গেছে? বিজারক সবসময় ইলেকট্রন ত্যাগ করে, জারক সবসময় ইলেকট্রন কি করে? গ্রহণ করে। জারক সবসময় ইলেকট্রন গ্রহণ করে। ভাইয়া 0.61 গ্রাম হবে, মিস্টেক হয়েছে কোথাও। 5 × 151.5, আচ্ছা 27.5, 0.23, আচ্ছা 27.5 ধরছিলাম আমি, যাই হোক কত আসছে? আচ্ছা ক্যালকুলেশন সামথিং ভুল হয়েছে আর কি। কত বলছো আমাকে বলো? 0.614। ওকে 0.614, মিস্টেক হতে পারে। ওকে শেষ না? দেখো এখানে একজনে বলতেছে ভাই এক্সামে কি বিক্রিয়াগুলো লিখবো? লিখতে আমার মনে হয় তুমি লিখে ফেলিও, কারণ দেখো 5টা সিকিউর জন্য তোমার হাতে সময় দিবে কিন্তু 2 ঘন্টা 20 মিনিট, 2 ঘন্টা 20 মিনিট দিবে, তাই না? 50 ইন্টু কত থাকে ওখানে, কত থাকে? 25 থাকে না? সো তোমার 2 ঘন্টা 20 মিনিট 30 মিনিট তুমি ইজিলি পাচ্ছ। সো 2 ঘন্টা 20 মিনিট কিন্তু ইজ মোর দেন এনাফ। 5টা সিকিউর জন্য তুমি অনেক সময় পাচ্ছ, সেক্ষেত্রে লিখে দিলে কোনো ক্ষতি হবে না, ঠিক আছে?
সো এটা শেষ না। আচ্ছা এখন আমি একটা কাজ করি, এটা মুছে ফেলো তাড়াতাড়ি, সেকেন্ড একটা ম্যাথে যাচ্ছি। এখন কোশ্চেন নাম্বার এই জায়গায় লিখবা হচ্ছে কোশ্চেন নাম্বার 3, আয়তন দেওয়া থাকবে সব সময়। দেখো না, আস্তে আস্তে দেখো, কোশ্চেন এখন করিও না, বেশি কোশ্চেন করতেছো, আমি বলার আগে কোশ্চেন করতেছো। আমি বললাম তো ক্লাসটা দেখার পরে তোমার কোশ্চেন থাকবে না। কোশ্চেন নাম্বার 3 তে আসো। এক টুকরা লোহার তার, এই কোশ্চেনটা আমি একটু যেভাবে আমি কোশ্চেনটা লিখে দিচ্ছি সেভাবে লিখো। এটা হচ্ছে টাইপ নাম্বার 3। আমার কোশ্চেন লেখা শেষ। হিয়ার ইজ দ্য অ্যানাদার কোশ্চেন। আর আমি চাইলে একটা কাজ করতে পারি। স্যার কি করতে পারেন স্যার একটু বলেন তো। আমি চাইলে এখানে একটা কোশ্চেনটা আরো চেঞ্জ করে দিচ্ছি। আমি এখানে ক্যামেনোফোন আমি এখন দিলাম K2CR207। স্যার আপনার লাক অনেক ভালো, আপনি জাস্ট বোর্ড হোয়াইট বোর্ডে জাস্ট একটু মুছে দিচ্ছেন হয়ে যাচ্ছে। বাট আমার তো এখন কি প্রয়োজনটা একটু সুন্দর করে লিখি, যেহেতু আমার হোয়াইট বোর্ডে লিখতেছি। প্রয়োজন লেখা শেষ। ওকে শেষ। লোহার তারটির পেঁচারা শতকরা পরিমাণ নির্ণয় করো। নতুন একটা প্রশ্ন বেরিয়েছে, লোহার তারটির ভেজালে শতকরা পরিমাণ নির্ণয় করো। সো কোশ্চেন সবাই লিখো, সময় দিচ্ছি, বেশিক্ষণ লাগবে না, তাড়াতাড়ি লিখো। না না না, রুফায়দা এসটিপের কোনো ম্যাথ ইউজ করবো না। নাসির হাসান, তুমি এলিট ব্যাচের যাবতীয় যা তথ্য এগুলো ক্লাসে বলিও না এগুলো। আর এখন এখন তোমার আইডি নাম্বার দিয়ে কিচ্ছু যায় আসে না। এখন আমরা হচ্ছে নাম্বার দিয়ে পরীক্ষা নিচ্ছি, আইডি নাম্বার দিয়ে তুমি কি করবা, ঠিক আছে? আর ডেইলি স্টুডেন্ট ভর্তি হবে, বুঝছো? আর আমাদের এলিট ব্যাচে এতগুলো স্টুডেন্ট ভর্তি হয় ডেইলি, কিন্তু 20-25 জন করে ভর্তি হচ্ছে এখন ইদানিং। তো সেই ক্ষেত্রে সবাইকে আইডি এখন দেওয়া যাবে না। সো আইডি দিতে গেলে সময় লাগবে, আর আমরা এখন আইডি দেওয়ার পক্ষে না, কারণ এই ব্যাচটা অলরেডি শেষ পর্যায়ে। আমি বলছিলাম 100টা ক্লাস দিব, 100টা ক্লাসের জায়গায় আমি এখন দিয়ে দিছি 70+ ক্লাস। সো আমার ক্লাস বাকি আছে কয়টা? 30টা তো ক্লাস নাই এলিট ব্যাচে, 70টা প্লাস ক্লাস হয়ে গেছে না এখন, আমার এখন 30টাও ক্লাস নাই। সো সেই ক্ষেত্রে ব্যাচটা কিন্তু এই এলিট ব্যাচের মেয়াদ আছে বরাবর 1 মাস, বরাবর 1 মাস, বুঝতে পারছো? সো খেয়াল করে দেখো, এখন এই যে লোহার তারটির ভেজালের শতকরা পরিমাণ নির্ণয় করতে বলছে। লোহার তারটির ভেজালের শতকরা পরিমাণ কিভাবে নির্ণয় করব, কিভাবে পারবো বলো? বিশুদ্ধ বললেন না স্যার? হ্যাঁ বিশুদ্ধ বললাম তো। বিশুদ্ধ নাকি অবিশুদ্ধ? তুমি অনেক চালাক, এ বুঝতে পারছে যে স্যার আপনি এখানে কোনো ঘাপলা করছেন, এটা অবিশুদ্ধ হবে। অবিশুদ্ধ লোহার তার, হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড, সাবাস। হ্যাঁ এটা ভেজাল কোশ্চেন, ঠিক আছে, এখন ঠিক আছে। ওকে স্যার আপনি কেমনে করবেন একটু দেখান না স্যার? আচ্ছা খুবই সিম্পল, আমি আবার বলছি, আপনি সুন্দর করে কোশ্চেন নাম্বার 3 এর আনসার লিখবেন। স্যার কিভাবে লিখবেন একটু বলেন? আপনি লিখবেন হচ্ছে এটা, উফ আমি আর দাঁড়াতে পারতেছি না,
1 মোল K2Cr2O7 ইকুয়াল টু 6 মোল FeSO4। সো সমতাকরণ করতে কতক্ষণ লাগবে? সো আমি তাড়াতাড়ি করে দিচ্ছি। Cr2O7 2 মাইনাস 6টা ইলেকট্রন গ্রহণ করে 14H প্লাস 2Cr 3 প্লাস এবং 7 মোল পানি। কতক্ষণ লাগছে আমাকে বলো? স্যার বেশিক্ষণ তো লাগে নাই। Fe 2 প্লাস ইলেকট্রন ত্যাগ করে সে মিলে গেছে Fe 3 প্লাসে। কতক্ষণ লাগছে? সো দেখো এটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন, এটা হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন। সো আমি কি করলাম? 1 কে 3 দ্বারা গুণ করে পাইলাম 3 3 3 সরি 1 কে 6 দ্বারা গুণ করব। আমি কি করলাম? এটা কি করলাম? সো এখন যে কাজটা করব, কাটা কাটা। সো সেক্ষেত্রে আমি বলতে পারি স্যার কি দেখো, সো আমি বলতে পারি স্যার এখানে আমি পাচ্ছি 1 মোল K2Cr2O7। তোমরা বাকিটা লিখে ফেলবা আর কি, ঠিক আছে? বাকিটা তোমরা লিখে ফেলবা। সো কতক্ষণ লাগছে? 1 মোল K2Cr2O7 সমান 6 মোল FeSO4। চাইছে কোনটা? লোহার বন্ড নির্ণয় করতে বলছে, তবে ভেজাল শতকরা পরিমাণ আছে কিনা এটা নির্ণয় করতে বলছে, তাই না? তো কিভাবে নির্ণয় করবো আমাকে একটু বলো তো। ফার্স্ট অফ অল দেখো 1 মোল যেহেতু এখানে K2Cr2O7 কত 27 ml চাইছে, তাই না? আচ্ছা দেখো 1000 ml 1m K2Cr2O7 কে প্রশমিত করতে 6 × 151.85 গ্রাম FeSO4 প্রয়োজন, তাই না? সো আমি 1 ml বললাম, আমি 1m বললাম, আমি K2Cr2O7 বললাম, আমি 6 × 151.85 ডিভাইডেড বাই 1000 গ্রাম FeSO4 বললাম, শেষ। এরপর আমি কি বললাম? 0.27 ml 0. ও আল্লাহ, তাড়াতাড়ি ক্যালকুলেশন করো, তাড়াতাড়ি আমাকে আনসার বলে দাও। এমন কেউ আসো খুব দ্রুত ক্যালকুলেট করতে পারো? তাড়াতাড়ি বলো। এমন কেউ আসো খুব দ্রুত ক্যালকুলেট করতে পারো? তাড়াতাড়ি বলো। নাসির হাসান, তুমি ইভি নাম্বারের যেটা কথা বলতেছো এটা একটু পেজে কষ্ট করে নক দাও না, পেজে নক দাও। আর না হলে আমাদের আসিফুর রহমান ভাইয়াকে চিনো, ওনাকে থাকলে নক দিতে পারো। এখানে তুমি এটা চিল্লাচিল্লি করে লাভ আছে? বা আপনার কোনটাতে নর্মাল লাগতেছে না? বা আপনার কণ্ঠ তো নর্মাল লাগতেছে না। আচ্ছা অনেক তাড়াতাড়ি মনে হচ্ছে ক্লাসগুলো বিরুদ্ধে বের করা। স্যার ব্যাচ শেষ হলে আমাদের গ্রুপ থেকে বের করে দিবেন। বিশুদ্ধতে ভেজাল কিভাবে? ঠিক আছে ঠিক আছে, সরি এটা ভুলেছিল আমার, এটা অবিশুদ্ধ করছি। আচ্ছা ব্যাচ শেষ হলে বের কেন করে দিব? থাকবে তো, এলিট ব্যাচ থাকবে, ক্লাসও থাকবে। তবে ক্লাস থাকলে সমস্যা হচ্ছে কি জানো, যে পোলাপাইনগুলো সেল করে দেয় টিচারের পারমিশন ছাড়া। তো এরা হচ্ছে কিছু মুনাফা অর্জন করার জন্য টাকাগুলো কি করে, সো অবৈধ টাকা বা হারাম টাকা। আল্লাহ তোমাদেরকে তৌফিক দান করুক। তোমরা সবাই তো মোটামুটি ভালো পরিবারের সন্তান, তবে কিছু কিছু স্টুডেন্ট এই পথে চলে যায়। এটা আসলে এটার কারণে মূলত হচ্ছে আমরা ক্লাসগুলো রাখতে চাই না। হলে আমার মনে হয় পেইড ব্যাচের ক্লাস যেগুলো আছে সেগুলো আজীবন রাখা উচিত, ঠিক আছে? আজীবন রাখা উচিত আমার যেটা মনে হয় আর কি। সো কোনো টিচার যদি ডিলিট করে দেয় তাহলে মনে করবো হচ্ছে ওই কারণে, নাহলে আর কিছু না। আর যা হোক, এটা পরেরটা পর দেখা যাবে। আনসার কত আসছে আমাকে বলো? 0.73 গ্রাম। ভেরি গুড। এখন বলছে ভেজালের পরিমাণ নির্ণয় করো, তবে সেটা শতকরাতে নির্ণয় করতে বলছে। স্যার কেমনে নির্ণয় করব? ভেজালের পরিমাণ নির্ণয় করতে বলছে, তবে সেটা শতকরাতে নির্ণয় করতে বলছে। ওকে আচ্ছা, তো ফার্স্ট অফ অল কিভাবে ভেজালের পরিমাণ নির্ণয় করবো সেটা একটু দেখিনি। স্যার ব্যাচ শেষ হলে আমাদের এক্সাম নেবেন বেশি বেশি। ওকে ওকে ওকে
হ্যাঁ, তোমাদের অনেক আবেগ দেখা যাচ্ছে। স্যার তাড়াতাড়ি এক্সাম নিবেন, এটা নিবেন, সেটা নিবেন, নিব 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 সব কিছুই নিব। আগে একবার শেষ করতে দাও, আগে একবার শেষ করতে দাও। আর দীপ যেটা বলতেছো স্যার ডব্লিউ ইকুয়াল টু এসএমবি, হ্যাঁ এটা দিয়ে করা যাবে, তবে আমার মনে হয় ঐকিক নিয়মটা বেস্ট। আর একজন বলছে আপনি নাকি, একজন আমাকে খুব পিকুলিয়ার একটা কথা বলছে, সে বলতেছে ভাই আপনি সূত্র দেখান নাই, আপনি ঐকিক নিয়ম দিয়ে ম্যাথ করেছেন। আমি বললাম যে কখন কোথায় কি সূত্র দেখেন আমার একটু বল। দেখো পরিমাণগত রসায়ন আমরা যখন পড়তাম আমাদেরকে এত বেশি হাবিজাবি কিছু পড়াইতো না, সত্য কথা। যেখানে আমি তোমাদেরকে এটা স্বীকার করতে হবে, যেখানে আমি তোমাকে নর্মালিটি মোলারিটি নিয়ে তোমাকে আমি 3টা ক্লাস দিছি। সো এগুলো কিন্তু খেলা কথা না, শুধু মোলারিটি নিয়ে তোমাকে অনেকগুলো ক্লাস দিছি। আর যেভাবে আগাচ্ছি মনে হয় না 22 লেকচারে শেষ করা সম্ভব, যে ডিটেলসে আগানো হচ্ছে। সো বুঝতে পারতেছো অনেক কিছু পড়ানো হচ্ছে। আর একটা কথা বলে রাখি, একটা টিচার কখনো তোমাকে সবকিছু পড়াতে পারবে না, একটা টিচার কখনো তোমাকে সবকিছু পড়াতে পারবে না। এটা ফিজিক্স হোক, এটা ম্যাথ হোক, এটা বায়োলজি হোক, একটা টিচার তোমাকে গাইডলাইন দিবে, একটা টিচার তোমাকে একটা টপিক সোজা করে দিবে। বাট একটা টিচার তোমাকে কখনো কোনখানে সব টপিক পড়াতে পারবে না, কারণ সেই টিচারটা তোমার প্রাইভেট সেক্রেটারি না। ওকে, সেটা তোমার জন্য সবসময় অ্যাভেলেবেল থাকবে। একটা টিচারের দায়িত্ব হচ্ছে তোমাকে কোন একটা টপিক ইজি করে বুঝিয়ে দেওয়া এবং তোমাকে একটা স্পষ্ট গাইডলাইন দেওয়া, এবং টপিকের শুরু করে ওই টপিকটা তোমার মধ্যে চলমান রাখা, যে তোমাকে আমি একটা অঙ্ক দেখাইছি, তুমি ওই অনুরূপ অঙ্কটা তুমি আরো ডিফারেন্ট টাইপের করো, না হলে একটা টাইপের অঙ্ক দেখাইছি তোমাকে সেই টাইপের অঙ্ক আরো 10 বার বের করো বা 10 ধরনের করো। ঠিক আছে, আমি তোমাকে এই পড়ালে তুমি বিসি পড়ো, ডি পড়ো, ই পর্যন্ত পড়ে ফেলো। ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম। বাট তোমার মনে করো যে কি স্যার আপনি ওটা পড়ান নাই, যেমন একটা স্টুডেন্ট রসায়ন পড়ায় বলতেছে স্যার আপনি পরিবাহী তার পড়ান নাই। কেন ভাই, পরিবাহী তার টঙার তুই শিখলে কি হয়েছে? এটা তুই নিজ দায়িত্বে শিখে নে। এখন তোকে আমি কি পরিবাহী তার কয় ধরনের সেটা তোমাকে পড়াইতাম? স্যার আপনি সবকিছু পড়ান, 2200 টাকা কেন দিচ্ছি আপনাকে সবকিছু পড়াইতে হবে? না ভাই দরকার নাই, রিফান্ড নিয়ে চলে যাও, গ্রুপ থেকে বেরিয়ে যাও, রিফান্ড নিয়ে বেরিয়ে যাও। কতজনকে রিফান্ড দিচ্ছি তুমি জানো? সব ঘাটটার আমি করবো না। এমন না যে ভাই তোর 2200 টাকার জন্য আমার আসলে মানে আমার আসলে চলতে হচ্ছে। আমি বারবার বলছি টাকা পয়সা আসলে কোনো ফ্যাক্ট না। এই যে টাকা পয়সা যে ইনকাম করতেছি, তুমি জানো কি জন্য ইনকাম করতেছি বলো তো? স্যার অনেক টাকা পয়সা দরকার আছে। আমাকে কখনো দেখছো আমি শো অফ করতে? কখনো দেখছো আমাকে শো অফ করতে? আমি কখনো শো অফ করছি আজ পর্যন্ত টাকা পয়সা নিয়ে? কখনো করছি? তুমি আমাকে দেখে তো বোঝা যায় আমি কতটা সাধারণভাবে চলি। হ্যাঁ মাঝে মাঝে তুমি বলতে পারো স্যার আপনি একটু কথাবার্তা উগ্র টাইপের বলেন, হ্যাঁ বলি, এটা আমাদের চিটাঙ্গের মানুষের একটা স্বভাব। বাট আমি কখনো আজ পর্যন্ত ইগোইস্টিক কথাবার্তা খুব কমই বলছি। হ্যাঁ কাউকে যদি বলে থাকি সেটা শাসন করছি এক। বাট আমি তোমাকে এটা বলবো যে ফার্স্ট অফ অল অ্যাপ্রোচ চেঞ্জ করবা। অ্যাপ্রোচ মানে বুঝো তো, মানে একটা কথা যখন বলবো সেই ক্ষেত্রে ধরো আমি তোমাকে ওই দিন বলছিলাম না যে একটা স্টুডেন্ট সে বলছিল যে ভাই এটা বুঝি নাই, মানে সে বলছিল যে এটা বুঝি নাই, এটা করাই দেন, এটা বুঝি নাই, মানে সে কোনো সম্বোধন করে নাই। একটা টিচারকে টিচার বলে সম্বোধন করতে হয়, নাহলে ভাইয়া, না হলে ভাই, না পারে ভাই বলে ডাক। ঠিক আছে, তো এই বিষয়গুলো হচ্ছে এগুলো ভাই, এগুলো হচ্ছে শিষ্টাচার, এগুলো হচ্ছে একটা ডিসিপ্লিন। ওকে, এগুলো ম্যানার্স, এগুলো তোমাদেরকে শেখাতে হয় না। আর সবগুলো টপিক যে আমি পড়াবো বলে তেমন একটা কোনো কথা নেই। আমি আবারও বলছি, দেখছো এটা আসলে এরকম পড়তে থাকে সবসময়। দেখো এই যে এই বিষয়টা হচ্ছে, আমি সেজন্য বলছিলাম সব টপিক যে আমি পড়াবো বলে কথা নাই। আমি যেমন ধরো একটা অঙ্ক করে দিচ্ছি টাইপ 3, তুমি বাকিগুলো করে দিবা। এগুলো আমি তোমাদের আমি অনেক দিন ধরে দেখলাম তোমরা বারবার এটা করে নক দাও, ভাই আপনি এই টপিকটা মিস দিয়েছেন, ওটা টপিকটা মিস দিয়েছেন। তা আমি বললাম যে এটা দেখো, এটা ডিপেন্ড করে তোমাদের উপরে, তোমার নিজ দায়িত্বে পড়বা, তাই না? আর তোমাদের বাসায় কি ধরো কোনো হেল্পিং বই নাই যেখানে তোমরা নিজ থেকে প্র্যাকটিস করবা? সবসময় টিচার, ফিজিক্সে এতগুলো ম্যাথ আছে, সব টিচার সব ম্যাথ কি ফিজিক্সের টিচার করে দিবে? ম্যাথমেটিক্স সব ম্যাথ কি ম্যাথমেটিক্সের টিচার করে দিবে না তো। এরকম হলো তো অনেকগুলো লেকচার দরকার, একটা চ্যাপ্টার শেষ হতে তোমার মনে হয় 40-50 লেকচার দরকারই। এই জিনিসটা তোমাদের মাথায় থাকে না। এখন বলছে বেজারের শতকরা পরিমাণ নির্ণয় করো। সে বেজারের শতকরা পরিমাণ কিভাবে নির্ণয় করবো আমাকে বলো। 1.5 গ্রাম অবিশুদ্ধ। এই অবিশুদ্ধ লোহা কেন বলছে? কারণ ওইখানে কিছু পরিমাণ বিশুদ্ধ আছে, কিছু পরিমাণ শুদ্ধ আছে, মানে বিশুদ্ধ এবং অবিশুদ্ধ আছে, সরি শুদ্ধ না, কিছু পরিমাণ বিশুদ্ধ আছে, কিছু পরিমাণ অবিশুদ্ধ আছে, অথবা কিছু পরিমাণ ভেজাল আছে। তা আমাকে বলো ভেজালের পরিমাণ আমি কিভাবে নির্ণয় করবো? ভেজালের পরিমাণ নির্ণয় করতে গেলে আমি যখন বলবো ভেজালের পরিমাণ স্যার আপনি একটু নির্ণয় করে দেখান, ভেজালের পরিমাণ কিভাবে নির্ণয় করবো? টোটাল গ্রাম লোহা কত? 1.5 গ্রাম। সো 1.5 গ্রাম থেকে আমি বাদ দিব কত? 0.73। সো আমার যা আনসার যা আসবে সেটাই আমার আনসার। 1.5 থেকে আমি কত বাদ দিব বলো? 1.5 গ্রাম থেকে আমি কত বাদ দিব?
এমসিকিউ সলভ করতে প্রবলেম হচ্ছে, প্লিজ ভাইয়া বলেন কোন গাইড ফলো করবো। আমি আবারও বলছি, বারবার বলছি, এগুলো সময় লাগবে। তোমরা যে অস্থিরতা দেখাচ্ছ, দেখো কোনো কিছু সময়ের আগে করতে যাবা না। আমি যেহেতু বলছিলাম আমার একটা প্ল্যানিং ছিল তোমাদেরকে নিয়ে, সেটা হচ্ছে কি আমি ফার্স্টে আগে যে চ্যাপ্টারগুলো আমি শেষ করাইছি সেগুলো আগে শেষ করে ফেলি। আমি তরল রসায়ন শেষ করাইছি, আমি পরিমাণগত রসায়নের 60% রানিং, আমি জৈব রসায়নের প্রায় ধরতে গেলে 85% শেষ করাইছি। আমাকে বাকি সবগুলো ফিনিশিং দিতে দাও, এরপর আমি তোমাদেরকে এমসিকিউ নিয়ে বসবো যে তুমি কিভাবে এমসিকিউ পড়বা, তুমি আমার থেকে কিভাবে এমসিকিউ আদায় করবা, আমি তোমাকে পড়াবো। আমি তো বললাম যে আমি তোমাকে পড়াবো। ওকে, সো সবকিছু মিলে আমি এটাই বলতেছি, সেটা হচ্ছে ফার্স্ট অফ অল সময় লাগবে, একটু সময় দাও। আর এমসিকিউ নিয়ে আমি তোমাকে কথা বলবো, আমি প্রত্যেকটা ক্লাসে আমি এমসিকিউ নিয়ে আমি কিছু সাজেশন দিব। সো এই ক্ষেত্রে আমার 1.5 ইন মাইনাস 0.73 যখন আমি বাদ দিচ্ছি, আমার আনসার আসছে কত? 0.77। কত হচ্ছে? সময় দেয় না আগে বেটা, সময় দেয় আমাকে। 0.77 গ্রাম আসছে, সেটা কি? লোহার ভর। এখন এটা কি? এটা হচ্ছে ভেজালের পরিমাণ না? এটা হচ্ছে কি ভেজালের পরিমাণ। খেয়াল করে দেখো, এই যে এখানে আমি যেটা পাইছি, এই যে 0.73 যেটা পাইছি, ফার্স্ট অফ অল সবার মনের মধ্যে একটা প্রশ্ন, স্যার 1.5 গ্রাম আমি কিচ্ছু বুঝি না, এটা অবিশুদ্ধ বলতে কি বুঝাইছে? ওকে ফাইন স্যার, 0.73 গ্রাম এটা কি বিশুদ্ধ নাকি অবিশুদ্ধ, মানে এটা কি ভেজাল নাকি এটা কি বিশুদ্ধ? স্যার এটা কি ভেজাল নাকি বিশুদ্ধ, কেমনে বুঝলেন? আচ্ছা, ফার্স্ট অফ অল মনে রাখবা, টাইট্রেশন, এটি কিন্তু প্রসেসটা কিন্তু টাইট্রেশন। টাইট্রেশনে আমি যে আনসারটা পাইছি না, সেটাই হচ্ছে আমার বিশুদ্ধতার পরিমাণ। আমাকে কেউ যদি আস্ক করে বিশুদ্ধ লোহার পরিমাণ কত, ও স্যার টাইট্রেশনে আমি যেটা পাবো, লিখে রাখো, টাইট্রেশনে অর্থাৎ আমি ঐকিক নিয়মে যেটা পাবো, আমি এবারে বলছি, আমি ঐকিক নিয়মে যেটা পাবো সেটা হচ্ছে বিশুদ্ধ লোহার পরিমাণ। আমি আবারও বলছি, আমি ঐকিক নিয়মে যেটা পাবো সেটাই হচ্ছে বিশুদ্ধ লোহার পরিমাণ। আমি ঐকিক নিয়মে যেটা পাবো সেটাই হচ্ছে বিশুদ্ধ লোহার পরিমাণ, অর্থাৎ এটা আমি যেটা আনসার পাইছি না সেটা হচ্ছে বিশুদ্ধ লোহার পরিমাণ। আর ভেজালের পরিমাণ কিভাবে পাবো? আমার অবিশুদ্ধ এবং বিশুদ্ধ মিলে যেটা ছিল 1.5 গ্রাম, সেটা থেকে আমি যখন বিশুদ্ধ পরিমাণ লোহা বাদ দিব, তখন আমরা বের হয়েছে ভেজালের পরিমাণ। এখন আমাকে বলছে ভেজালের শতকরা পরিমাণ আমি কিভাবে বের করবো? স্যার ভেজালের শতকরা পরিমাণ কিভাবে বের করবো? ভেজালের শতকরা পরিমাণ বের করা খুবই সিম্পল। 0.77 লিখো, ভেজালের শতকরা পরিমাণ খুবই সিম্পল, 0.77 ডিভাইডেড বাই কত হবে আমাকে বলো? 1.5 গ্রাম হবে। কত হবে? 1.5 ইন্টু 100। এটা হচ্ছে ভেজালের শতকরা পরিমাণ, এটা হচ্ছে ভেজালের শতকরা পরিমাণ। তাহলে আনসার কত আসছে? ভেরি গুড। কিছু কিছু স্টুডেন্ট আছে আসলে অনেক লক্ষ্মী, আর এক দু স্টুডেন্ট খেপে যাবে, হ্যাঁ আমাদেরকে তো জীবনও বলেন না। দেখো আমি কিন্তু নাম নেই নাই কে লক্ষ্মী, দেখছো অনেক চালাক হয়ে গেছে ইদানিং, আসলে এটা দেখলাম অনেক। দেখো 51 কত আসছে আনসার? 51.33%। এটা হচ্ছে আমার ভেজালের পরিমাণ, ভেজালের শতকরা পরিমাণ। এখন আমি যদি বলি স্যার বিশুদ্ধতার পরিমাণ শতকরা বের করেন, বিশুদ্ধতার পরিমাণটা স্যার শতকরা বের করে দেখান, বিশুদ্ধতার পরিমাণটা শতকরা বের করে দেন। শতকরা কিভাবে বিশুদ্ধতার পরিমাণ বের করবো? দেখো 0.73 ডিভাইডেড বাই 1.5 গ্রাম। কত আসছে? 0.48 আসছে, তাই না? সো ইনটু 100 দিয়ে গুণ করে দাও, আনসার কত আসছে? 48.66। সো 48.66 আর 51.3 যোগ করলে কত আসছে? আরে 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 48.66 প্লাস 51 পয়েন্ট, না ভালো করে দেখাচ্ছি, 99.99 অর্থাৎ 100 চলে আসছে। অর্থাৎ বিশুদ্ধতার পরিমাণ আর ভেজালের পরিমাণ দুইটা একসাথে যোগ করলে 100 চলে আসছে। বিশুদ্ধতার পরিমাণ বের করো। স্যার বিশুদ্ধতার পরিমাণ কেমনে বের করবো? ওই যে 0.73 ডিভাইডেড বাই 1.5 ইন্টু 100, 48.66। ভেজালের পরিমাণ কিভাবে বের করবো? স্যার 0.77 ডিভাইড বাই 1.5, টোটাল যে লোহাটা আসছে সেটা দিয়ে ভাগ করবো, ইন্টু 100 দিয়ে গুণ করবো, বাস শেষ। ওকে, বুঝা শেষ?
সুমাইয়া মুন বলতেছেন 92.99। তোরা তো হচ্ছে আসলে পিটানো দরকার, তোরা 1 ঘন্টা থাপড়ানো দরকার। 92.99 কোন লজিকে আসলো একটু বলো তো আমাকে। 92.99 কোন লজিকে আসলো? কিসের অঙ্ক করো এগুলা? শেষ। আচ্ছা এখন একটা এখন অনেকগুলো টাইপের আসলে আসলে দেখো ম্যাথের কিন্তু কোনো শেষ নাই। সো এখানে টিচারের আশায় বসে থাকবা না যে টিচার আমাকে সবগুলো টাইপের ম্যাথ করাই দিবে আমি করব। আরে ভাই এরকম হলে তো পরিমাণগত রসায়ন 40 লাখটা চলে যাবে। ঠিক আছে, হ্যাঁ যতগুলো ইম্পর্টেন্ট বা যতগুলো হচ্ছে আমার হাইলাইটেড যেগুলো আছে, হাইলাইটেড মানে বুঝো, মানে হাইলাইটেড মানে কি, যেগুলো হচ্ছে পরীক্ষায় আসে সব সময় সেগুলো আমি তোমাকে করে দিব, বুঝা গেছে? আচ্ছা দেখো এখন স্যার আপনি আবার স্কেল নিয়ে হাজির হয়েছেন। দেখো স্কেল নিয়ে হাজির হয়েছে কারণটা হচ্ছে আমি একটা ভালো একটা ম্যাথ দেখাচ্ছি যে ম্যাথটা তোমার পরীক্ষায় আসবে। এটা হচ্ছে টাইপ, দেখো টাইপ 4 এর ক্ষেত্রে একটু খেয়াল করে দেখো। ফার্স্ট অফ অল 3টা বক্স আঁকবা বড় বড়। এই যে বড় বড় বক্স আঁকলাম, এইটা একটা বক্স, এই যে এটা একটা বক্স। আঁকা হয়েছে বক্সগুলা? আচ্ছা, সো বক্সগুলো আঁকার পরে যে বিষয়টা এখন আমি দেখতেছি সেটা হচ্ছে বিশুদ্ধতা শতকরা পরিমাণ। স্যার পুরান পড়া ভুলে যায় কিনা, এটা খুব প্যারা দিচ্ছে ভাইয়া, ভুলে টাইপিং মিস্টেক, স্কেল দিয়ে পিটাবেন। রামকানাই পল বলতেছে বিশুদ্ধতা শতকরা পরিমাণ কেমন হলো ভাইয়া? কোশ্চেনটা আমি অ্যাকচুয়ালি বুঝি না অ্যাকচুয়ালি। আচ্ছা যা হোক, কি বলছো আর নিজেও বুঝি না। দেখো ভাইয়া বেজালা শতকরা বের করে সূত্রটা একটু লিখে দেন প্লিজ। আচ্ছা লিখে দিব। এটা তেমন কোনো আসলে সূত্র নাই, ওরকম কোনো আসলে এমন না যে হচ্ছে। হ্যাঁ টাইপিং মিস্টেক, সুমাইয়া মন, ওকে ফাইন, তুমি টাইপিং মিস্টেক করছো, সমস্যা নাই। আচ্ছা যা হোক, দেখো যে এখন এটা লিখলাম যে 5 গ্রাম ভেজালযুক্ত 5 গ্রাম ভেজালযুক্ত আয়রন, 5 গ্রাম ভেজালযুক্ত আয়রন। এটা হচ্ছে 6 গ্রাম ভেজালযুক্ত আয়রন। ভেজালযুক্ত আর অবিশুদ্ধ কিন্তু সেম কথা। আচ্ছা ভেজালযুক্ত মানে বুঝো সেখানে কিছু পরিমাণ বিশুদ্ধ আছে, সেখানে কিছু পরিমাণ ভেজালও আছে। সো দেখো 6 গ্রাম ভেজালযুক্ত আয়রন লিখছি, লিখছো? লেখার পরে এখন এর পরবর্তী যে কাজটা করবা সেটা হচ্ছে এটার সাথে H2SO4 যোগ করে দিবা। কই গেল? এটার সাথে আমি তোমাদেরকে একটা কথা বলি, যারা আমাকে বারবার বলো ভাই আমি পুরাণ পড়া ভুলে যাচ্ছি, আমি পুরাণ পড়া মাথা রাখতেছে না, আমি তোমাকে একটা কথা বলছিলাম, সবাইকে একটা কথা বলি যে নোটটা আসলে খুবই ইম্পর্টেন্ট। এই যেমন ধরো আমি যে স্টুডেন্ট পড়াচ্ছি, আমার কিন্তু নোট আছে, এবং এই নোটটা কিন্তু আমি এইচএসসি-তে করছিলাম, বুঝে গেছে? সবার কিন্তু নোট থাকা প্রয়োজন, কারণ আমি যে তোমাকে জ্ঞান দিব আমারও পড়া লাগবে। এখন তুমি যে সামনে যে তুমি এইচএসসি এক্সাম দিচ্ছ, তোমার সামনে একটা অ্যাসেট দরকার। অ্যাসেট মানে কি? একটা ওয়েলথ, সম্পদ। সম্পদটা কি? তোমার যেটা তোমাকে রাস্তা দেখাবে, সেটা কি? ইশতিয়াক স্যারের ভিডিও লেকচার, তাই না? না, একটা নোট, প্রপার ডিজাইনড নোট, প্রপার প্ল্যান্ড নোট, যে নোটটা এ টু জেড সবকিছু লেখা থাকবে। এবার তোমরা কাজটা কি করো, তোমাদের জায়গায় আমি হলে আমরা যখন নোট করতাম, আমরা কিন্তু কখনো টিচারের লেকচার থেকে হুবহুব নোট করতাম না। হ্যাঁ টিচারের লেকচারগুলো ফলো করতাম, বাট আমরা আরো অনেকগুলো বই দেখতাম। তুমি বলতে পারো স্যার এত সময় তো নাই, সময় আছে। ওই যে মিম শেয়ার করো, স্ট্যাটাস করো, পোস্ট লিখো। একটা পোস্ট, বড় বড় একটা পোস্ট লিখতে তো প্রায় মিনিমাম আধা ঘন্টা 40 মিনিট 50 মিনিট লাগে। এত টাইপিং তোরা কেমনে পারো আমি নিজে তো বুঝি না। আমি তো টাইপিং পারি না, বাংলা টাইপিং। ওগুলো পারো ইজিলি, 50 মিনিট 60 মিনিট 40 মিনিট 30 মিনিট যা লাগে সেটাই পারো। ফ্রেন্ড সার্কেলের মধ্যে গুতাগুতি করতে পারো, সেটাতে কোনো সময় নেই, সমস্যা নাই। ওকে, চিট চ্যাট করতে পারো, চিট চ্যাট মানে কি, যাই হোক সব কিছু পারো। সো কিন্তু নোট করতে গেলে পারি না, সময় নাই, অনেক সময় লাগে। কেন ভাই? বাকিগুলোর ক্ষেত্রে সময় দিতে পারেন, শুধু এটার ক্ষেত্রে কেন? আমি তোমাকে আগে বলছিলাম যে তুমি পড়াশোনা করো বা না করো, নোটটা তুমি অন্তত করে রাখো, নোটটা তুমি অন্তত করে রাখো।
এখন তোমার পড়ার ইচ্ছা না থাকলে তুমি বলতে পারো স্যার অটো পাস দিয়ে দিবে, পড়াশোনা করার ইচ্ছা নেই, ওকে ফাইন, অটো পাস দিয়ে দিচ্ছে, বাট অন্তত তুই নোটটা করে অন্তত 500 টাকা উসুল কর। শুধু ইস্তিয়াক ভাইয়েরটা না, ফিজিক্স ম্যাথে টাকা দিচ্ছ না, ওইটা উসুল করে ফেলো। কথা বোঝাতে পারছি? অন্তত নোট ডাউন করে ফেলো। নোট ডাউন করে পরবর্তীতে পড়ার ইচ্ছা একটা সময় আসবে, কখন? যখন সুন্দর একটা নোট ডাউন করবা। যখন একটা পর্যায়ে, আমি বারবার বলছি, নোট যখন করতে যাবা নীল কালি লাল কালি দিয়ে নোট ডাউন করো, কারণ ওইটা একটা ইনার স্যাটিসফ্যাকশন আসে। এই যেমন ধরো আমি যখন ক্লাস দিই না, আমি মাঝে মাঝে যখন আমার ক্লাসগুলো দেখি, আমার লেখা বৃষ্টি হলে আমার মনটা খারাপ হয়ে যায়, কারণ আমার কেমন যেন লাগে, আমার স্যাটিসফ্যাকশন আসে না। মাইন্ড স্যাটিসফ্যাকশন একটা কথা আছে, অন্যের কাছে বাদ দিলাম, নিজের কাছে সুন্দর লাগতেছে কিনা। এই যেমন আমি এই শার্টটা পরছি আজকে, এই শার্টটা আমার কাছে সুন্দর লাগতেছে, ওকে ফাইন। এখন অন্যের কাছে সুন্দর লাগুক বা না লাগুক, আই ডোন্ট কেয়ার ভাই, ঠিক আছে? আমার হেয়ার স্টাইল আমার কাছে ভালো লাগতেছে, বাট অন্যের কাছে ভালো লাগুক বা না লাগুক, আই ডোন্ট কেয়ার। কথা বুঝে গেছে? সবকিছু নিজে আগে ফার্স্টে নিজের স্যাটিসফ্যাকশন কাজ করে কিনা। একটা নোট ডাউন করলাম, নোটটা কোনো মতো করছি, নিজের কাছে ভালো লাগে না, ছিঁড়ে ফেলে দিয়ে আবার নোট ডাউন করো। আমি সেম, আমি যখন ইউটিউবে ক্লাস রেকর্ডেড দিই, তখন আমার কি হয় জানো? আমি তোমাকে একটা সত্য কথা বলি, এমন অনেক রেকর্ডিং হয়েছে আমার, যেখানে হচ্ছে আমি 10-12 রিটেক নিছি। কেন আমি তোমার বলি, কারণ কিছু কিছু রিটেকে আমার হচ্ছে লেখা বৃষ্টি ছিল, কিছু কিছু রিটেকে হচ্ছে আমি হয়তো আবল তাবল কথা বলছি, মাঝে মাঝে তোমার সামনে যেরকম কথা বলি, ওকে হ্যাঁ কথা বলতে পারি যে আমি অতিরিক্ত কথা বলে ফেলছি, সামথিং এরকম টাইপের কিছু একটা, নিজেকে সংযত রাখা যায় না, সামথিং এরকম একটা। তো সেই ক্ষেত্রে আমরা কি করি? ট্রাই করি, আবার ট্রাই করি। একবার ট্রাই করতে 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 ইনশাল্লাহ ভালো একটা কিছু তো আসবে লাইফে। দেখো কোনো কিছু কিন্তু ওয়েস্ট যায় না। এই যে আমরা যখন, আমি যে আমাদেরকে তখন একটা বলা হতো যে মেডিকেল ইঞ্জিনিয়ারিং না হলে তোমার লাইফ বৃথা, মানে তোমার লাইফ বৃথা, তুমি হচ্ছে কিছুই করতে পারবা না, তোমার জীবনে সবকিছু শেষ, তছনছ হয়ে যাবে। আব্বা আম্মারা সবসময় একটা কথা বলতো, মেডিকেল ইঞ্জিনিয়ার না হলে নাকি জীবন বৃথা। তা এখন আমি বললাম যে দেখো, আমার আম্মা ওই দিন আমাকে বলছিল যে হচ্ছে ভালোভাবে ভাইয়া সরি বাবা ভালোভাবে পড়াশোনা কর, লাইফে ভালো একটা চাকরি করতে হবে। তাই আমি বললাম যে এখন এই মুহূর্তে আল্লাহ আমাকে এমন সামর্থ্য দিছে, মানে মোটামুটি এটা আসলে এমন প্রাউড ফিল করবো না, এতটা প্রাউড ফিল করার মতো কোনো স্টেজে আমি আসি নাই, একদমই আসি নাই, বাট তবুও আমি এখন 10 জন মানুষকে চাকরি দিয়ে আমি এখন চালাতে পারবো, তার সংসার তার ফ্যামিলি চালাতে পারবো, সেই অ্যাফোর্টমেন্ট আমার আসছে। সো এখন আমার আম্মা আমাকে, যাই হোক এটা টিপিক্যাল চিটাগঙ্গিয়ান গার্ডিয়ান এগুলা, ঠিক আছে? ওনারা হচ্ছে ওই আগের যুগে থাকবে, চাকরি করো, ভালো পড়াশোনা করো, ভালো চাকরি করবা, ভালো বিয়ে শাদী করবা, লাল টুকটুকে বউ নিয়ে আসবা, সবকিছু ওদের ভ্রান্ত ধারণা, চিন্তা ভাবনা হচ্ছে অনেকটা এরকম। ভ্রান্ত ধারণা কেন বলবা? কারণ তাদের থিঙ্কিংয়ে অনেক মিস্টেক আছে, অনেক মিস্টেক আছে। তারা এখনো কিন্তু উদ্যোগী জিনিসটা বুঝে না। তারা এখনো চিন্তা করে ইঞ্জিনিয়ারিং ডাক্তারি না পড়লে আমার লাইফ শেষ, আমি জীবনে কিছু করতে পারবো না। অথচ প্যাশন বলে একটা কথা আছে না, প্যাশন যার যেদিকে, সে যদি কিছু করতে চায়, কারো প্যাশন যদি ডান্সিং থাকে, সিঙ্গিং থাকে, সে ওইটা দিয়ে কিন্তু সে সেলিব্রিটি হয়ে সে লক্ষ লক্ষ টাকা কামাতে পারবে। এই যেমন ধরো আমার এখানে যারা এখন সামনে পরবর্তী, এমন হতে পারে পিওসিতে কাজ করতেছে, সিএজি পড়ে আসছে এমন কেউ, বুয়েটে সিএজি পড়ে আসছে এমন কেউ হতে পারে না, কাজ করতেছে, মান্থলি স্যালারি 50,000 60,000 পাইতে পারে। অলরেডি এখনো ওভাবে স্যালারি দিচ্ছি অনেকজনকে, হয়তো কাছাকাছি হচ্ছে না বাট দিচ্ছি। সো সেক্ষেত্রে মানুষ আসলে মানে বলা যায় না আসলে একটা মানুষ কোন পজিশনে কিভাবে যেতে পারে। কথা বোঝা গেছে? নিজের উপর আসলে সেলফ বিলিভটা রাখা ইম্পর্টেন্ট। মেডিকেল ইঞ্জিনিয়ারিং হবে না ভাই, জীবন শেষ। আরে ভাই তুই নিজে হচ্ছে তুই চাকরি দিবি ইঞ্জিনিয়ারদেরকে, তুই বুয়েটে পড়তে পারস না, বাট তুই এমন একদিন এমন উদ্যোগী হবি, এমন এন্টারপ্রেনার হবি, তুই বুয়েটের ছেলেকে চাকরি দিছিস 50,000 60,000 টাকার। আরে বেটা বুয়েটের ছেলে আমার এখানে চাকরি করবে, নিজের মধ্যে এটা 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 শুনে বলতে পারে স্যার আপনার মধ্যে ইগো চলে আসছে। এটা ইগো না, এটা হচ্ছে কনফিডেন্স, তবে ওভার কনফিডেন্স দেখানো যাবে না, সেটা আমি নিজে স্বীকার করি। বাট এটা হচ্ছে একটা জিনিস হচ্ছে কি, যে আবার আমাদের মধ্যে আরেকটা জিনিস কাজ করে, যে আমরা কাজ বেশি কম করি, ফাঁকাফাঁকি বেশি করি। এটা আমাদের মধ্যে কম বেশি কিন্তু সবার আছে, এটা আমার মধ্যে আছে, তোমার মধ্যে আছে। আমরা কিন্তু ফাঁকাফাঁকি বলতে আমরা ফাপড় মারি বেশি, বাট আমরা কাজটা কম করি। এই জিনিসটা আমাদেরকে পেছনে এনে দিচ্ছে। এটা যেদিন আমরা হচ্ছে ঠিক করতে পারবো, যেদিন আমরা ফাপড় কম মারবো, কাজ বেশি করব, সেদিনই হচ্ছে আমার কি ওই জিনিসটা এফেক্টিভ হবে, যে আমরা একটা লক্ষ্যতে পৌঁছাতে পারলাম। বাট এখন আমরা আজকাল কি করি, আমরা হচ্ছে সোশ্যাল নেটওয়ার্ক চলে আসছে, সোশ্যাল সাইট চলে আসছে, আমরা মানুষকে দেখানোর জন্য বেশি কাজ করি, মানুষকে দেখানোর জন্য। আবার একদল মানুষ বলে মানুষকে দেখাচ্ছি ইন্সপায়ার করার জন্য। আরে ভাই কে বলছে তোরে ইন্সপায়ার করার জন্য? ঠিক আছে, ম্যাক্সিমাম এই জিনিসগুলো এরকম হচ্ছে। সো আমি যেটা বলবো যে লাইফে যে জিনিসটা তুমি এক্সপেক্ট করতেছো সেটা পাওয়া বলে কোনো কথা নাই, সেটা বিপরীত হতে পারে। আর সেকেন্ড অপশন, থার্ড অপশন, ফোর্থ অপশন, ফিফথ অপশন রেডি রাখো, যে এটা না হলে ওইটা হবে। ওকে, আর যার কাছে যেটা প্যাশন লাগে সেটা কখনো, সে যদি ফেলও করে, সে যদি 100 বারও ফেল করে, আমার মনে হয় না সে হচ্ছে ওইটা কখনো সে ওইটা হচ্ছে ওইটা থেকে সে হচ্ছে নিজেকে হোপলেস করবে, আমার মনে হয় না।
মানে আমি এটা বলতে চাচ্ছি যার কাছে যেটা প্যাশন, যার কাছে যেটা প্যাশন। যেমন আমি আজকে কেমিস্ট্রি পড়াচ্ছি, এটা আমার কেমিস্ট্রি প্যাশন। এখন আমার কাছে যদি কোনো স্টুডেন্ট যদি পড়তে না পারে বা পড়তে না যায়, এখন তুমি কি মনে করো ইস্তিয়াক ভাই এটা ছেড়ে দিবে প্রফেশন? না, আমি আবার কন্টিনিউ করব, আমি আবার স্ট্রাগল করব। মানুষের দিন সবসময় একরকম যায় না, মানুষকে স্ট্রাগল করতে হয়। সেম জিনিস হচ্ছে এরকম। আর যেটা মানুষ যেটা চিন্তা করে যে ভাই আমার ডিপ্রেশন, আমার এই লেভেল, এটা এগুলো সবগুলো ক্ষণস্থায়ী। পেট ভরে ভাত খাবা, ঘুম যাবা, সকালবেলা দেখবা হচ্ছে সবকিছু ঠিক হয়ে গেছে। তো দেখো 5 গ্রাম ভেজালযুক্ত আয়রন H2SO4, 5 গ্রাম ভেজালযুক্ত আয়রন আবার H2SO4। তো বলা হচ্ছে এখানে কোশ্চেনটা একটু খেয়াল করে দেখো, এখানে জিনিসটা খেয়াল করে দেখো। আর এখানে আমরা ফার্স্ট অফ অল এখানে যেটা প্রশ্নটা বলা হচ্ছে, আমি প্রশ্নটা একটু দেখে দেখে লিখি, এটা একটা ভালো একটা প্রশ্ন। আমি এখন গাণিতিক রসায়ন নিছি, তোমরা গাণিতিক রসায়ন থেকে অনেকগুলো ম্যাথ করতে পারো। সেটা হচ্ছে এখানে কোশ্চেনটা কি বলা হচ্ছে দেখো, আমি কোশ্চেনটা একটু এই জায়গায় লিখতেছি। বলা হচ্ছে দেখো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, সবাই একটু কোশ্চেনটা দেখো, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 নং পাত্রের দ্রবণকে, আর যারা বলতেছো এমসিকিউর কথা, আমি এমসিকিউ নিয়ে তোমাদেরকে অবশ্যই মোটিভেশন দিব। কিভাবে এমসিকিউ পড়বা আমি দিব। হয়তো তুমি বলতে পারো স্যার আপনার মোটিভেশন দিয়ে কাজ হবে কিনা, মানে মোটিভেশন বলতে গাইডলাইন দিয়ে কোনো কাজ হবে কিনা। 100% কাজ হবে, 100% কাজ হবে। আরে ভাই মাত্র একটাই তো সাবজেক্ট, এমন না যে 5-6টা সাবজেক্ট নিয়ে আমি মোটিভেশন দিব, তাই না, বা তোমাকে গাইডলাইন দিব, তাই তো না। দেখো দ্রবণ দ্বারা এবং 2 নং পাত্রের দ্রবণকে, 2 নং পাত্রের দ্রবণকে 2 নং পাত্রের দ্রবণকে 30 ml 0.09 m পেট ভরে ভাতকে কেন ঠিক হয়ে যাবে জানো? রান্না কে করছে? আম্মা। বাজার করে আনছে কে? আব্বা। বাপের হোটেলে খাচ্ছ ভাইয়া, মার হোটেলে ঘুমাচ্ছ। যাই হোক, K2Cr2O7 দ্বারা পূর্ণ জারিত হয়। K2Cr2O7 দ্বারা পূর্ণ জারিত হয়। কত বড় কোশ্চেন দেখো, পূর্ণ জারিত হয় কোন পাত্রে লোহায় ভেজাল কম ছিল। মাস প্রশ্ন আসবে, কোন পাত্রে, এরকম ধরনের একটা প্রশ্ন পাবে, এটাকে টাইপ 4 দিতে পারো, কোন পাত্রের লোহায়। আর তোমাদের জন্য অলরেডি আমি টাইপ ভিত্তিক এমসিকিউ রেডি হয়ে গেছে। স্যার আপনি এটা সবসময় বলেন, তরি রসায়ন বলছেন নেন নাই। আসলে নিই নাই কেন আমি তোমাকে বলি, কারণ আমি তোমাদেরকে বেশি প্রেশার দিতে চাচ্ছি না। অলরেডি এলিট ব্যাচে ডেইলি এমনও দিন গেছে যে ডেইলি 2টা ক্লাস হয়, হচ্ছে না। প্রেশার দিতে চাচ্ছি না, আমি চাচ্ছি একসাথে শেষ করি, এরপর আস্তে আস্তে দিব। এমন না যে তোমাদেরকে এমনি বলছি মেয়াদ 1 মাস। মেয়াদ 1 মাস বলতে এটা বলছি যে আমাদের কনসেপচুয়াল ক্লাসের মেয়াদ আছে 1 মাস, বাট এর পরবর্তীতে আমরা যখন সময় পাচ্ছি, এমন না যে পরীক্ষা তো ডেট দেয় নাই, তাই না। এখন একদল বলবো স্যার পরীক্ষা তো অটোপাস দিবে। অটোপাসের চিন্তা করবাই না, কারণ আমার মনে হয় না এখন ম্যাক্সিমাম 90% টিচার বলতেছে অটোপাস দিবে। বাট আই ডোন্ট নো অটোপাসের পক্ষে সরকার যাবে কিনা, মারাত্মক সমালোচনার মুখে পড়বে। সো এখন এটা আসলে এটা বলা উচিত না, ঠিক আছে। যেখান থেকে তুমি শুনতেছো অটোপাস দিবে, আমি তোমাকে একটা কথা বলি, এগুলা আজকাল টিচাররা, আমি একটা কথা বলি, টিচারদের নিয়ে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আজকাল টিচাররা হচ্ছে অন্য কথা নিয়ে দুই না গাই, বুঝো এটা। স্টুডেন্টদেরকে মোটিভেট করা দরকার, সেখানে আরো অটোপাসের কথা, আমি অনেক টিচার দেখলাম অটোপাসের কথা বলতেছে। যেমন আমি বললাম যে ওখানে আসলে ওনারা যেমন তেমন হচ্ছে কি ভবিষ্যৎ দেখে বলছে, ওরকমই লাগে। আচ্ছা দেখো, ফার্স্ট অফ অল আমি এখানে এই জিনিসটা বললাম, সেটা হচ্ছে দেখো ম্যাথটা খেয়াল করে দেখো, ম্যাথটা করতে বেশিক্ষণ লাগবে না, আমি বললাম 5 মিনিট লাগবে। খেয়াল করে দেখো 5 মিনিট লাগবে তোমাকে বোঝানোর জন্য। দেখো 20 ml 0.1 মোলার KMnO4 দ্রবণ দ্বারা পূর্ণ জারিত হয় কোন পাত্রে লোহায় ভেজাল কম ছিল। সো ফার্স্ট অফ অল আমরা এটা বের করবো কেমনে? আমরা একটা পাত্র নিয়ে কাজ করব, কারণ এটা হচ্ছে 1 নং পাত্র, এটা হচ্ছে 2 নং পাত্র। আমরা 2 নং পাত্রকে ভুলে যাই, আমরা 1 নং পাত্র নিয়ে কাজ করি। 1 নং পাত্রের মধ্যে লোহার পরিমাণটা আগে নির্ণয় করি, বিশুদ্ধ লোহার পরিমাণ নির্ণয় করতে পারলে ভেজালের পরিমাণ নির্ণয় করা যাবে। তো সেক্ষেত্রে এখানে 1 নং পাত্রের সাথে দ্রবণ দ্বারা জারিত করতে বলছে কাকে? KMnO4 কে। তাহলে 1 মোল KMnO4 সমান কত মোল FeSO4? এটা তার বড় অপেক্ষা রাখে না। as simple as that, তাই না? 1 মোল KFnO সমান 5 মোল FeSO4। তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারি আগের মতো আবার 1000 ml 1 m KMnO4 কে প্রশমিত করতে
কত ml প্রয়োজন বলো আমাকে বলো 5 × 155.85 গ্রাম आयरन भैया 1 ml के 1 m के KMnO4 के 5 × 155.85 के ইনটু দাঁত দরকার নেই 1000 কে সো এগুলো তোমার বুঝে গেছে আমি কিন্তু এই ম্যাথ আর করাচ্ছি না ভাইয়া শেষ অনেককে বলতে স্যার আপনি ম্যাথ অনেক কম করান থাপ্পড়াই গালফেটে দিব ডাইরেক্ট চিনোস না এখন আমাকে আমি কোনো কিছু কম করা না ইভেন কি দেখো আমি কোনো কিছু কম করালে আমার নিজের পর্যন্ত খারাপ লাগে তুমি এখন আমারে চিনো না এখনো 20 ml 0.1 মোলার 0.1 মোলার দেখছো 5 × 155.85 into 20 into 0.1 divided by 1000 সো বের করে একটু কষ্ট করে এখানে লোহার পরিমাণ কত এখানে বের করো পারবা আচ্ছা সেম জিনিসটা K2CR27 বলছ না স্যার এটা মনে হয় আপনি আরেকবার সেম জিনিস আবার করাচ্ছেন কেন করাচ্ছি বাট লাস্ট আর কি এটা 1m K2CR2O7 এখন কত হবে 6 × 55 পয়েন্ট সরি এটা 151.85 হবে আশা করি বুদ্ধিমানরা ঠিক করে বলছো স্যার আমি তো ভুল করে বলছি সমস্যা নাই বাদ দাও দেখো শেষ আশা করি ক্লিয়ার সো যারা আনসার বলতেছো আজকে যারা ক্লাসটা মিস করছে তারা অনেক মূল্যবান কথা মিস করছে আচ্ছা ঠিক আছে মার্কনিকবের নিয়ম বুঝে গেছি আচ্ছা দেখো ভাইয়া 155.85 বুঝলাম না ভুল হয়েছে ভাই এটা 151.85 হবে এমন কিছু মিস্টেক যেগুলো আসলে আমার করা উচিত না বাট আমি করতেছি ডে বাই ডে করতেছি ভাই সবাই এক্সাম চাই এদিকে এক্সামের ভয়ে আমি শেষ ইভা হোসেনকে একটা কথা বলি দেখো প্রথম কথা হচ্ছে তোমরা কিন্তু আমি একটা কথা বলি তোমরা কিন্তু আমার ছোট ভাই বোন থেকে অনেক লাকি তোমাদের বাসায় কোনো ছোট ভাই ছোট বোন আছে আমার ছোট ভাইয়ের নাম হচ্ছে আবির সে পড়ে ক্লাস 6-এ সো অ্যাকচুয়ালি তার মাঝে মাঝে মানে অ্যাজ এ ব্রাদার এল্ডার ব্রাদার আমি যেহেতু সবার বড় আমাদের ফ্যামিলিতে সো মাঝে মাঝে আমার ছোট ভাই ছোট বোনের উপর আমি নজর রাখি সো সেই ক্ষেত্রে আমার ছোট ভাই ছোট বোন দেখলাম ওদের অনলাইন ক্লাসের ব্যাপারে ওদের স্কুলে কীভাবে অনলাইন ক্লাস হচ্ছে ওদের কলেজে বা ওদের স্কুলে সো স্কুলের অনলাইন ক্লাসগুলো আমি একটু রাখি আমি তোমাকে আগে বলছিলাম আমি একটা ব্যাচে বলছিলাম মনে হয় ওদের অনলাইন ক্লাস বেসিক্যালি কীরকম হয় দেখো আমার ছোট ভাই সকালবেলা 8:30 নাস্তা খেয়ে আমাদের সাথে পড়তে বসে মানে সে পড়তে বসে লিটারালি আমি যখন ব্রাশ করি আমার ছোট ভাইকে দেখি সে হচ্ছে সোফাতে আছে সোফাতে সে হেডফোনটা নিয়ে সে হচ্ছে ক্লাস করে সো এই দিন কয়েকদিন আগে মনে হয় 15 দিন না 20 দিন আগে আমি ফার্স্ট টাইম আমি জিনিসটা ভালোভাবে খেয়াল করছি যে অনলাইন ক্লাস আসলে কীরকম হচ্ছে সো ওইখানে বিলিভ করো বা না করো ওইখানে ম্যাডামটা উনি ম্যাডাম আছেন সেই ম্যাডামটা বেডরুমে শুয়ে আছে ওনার বেডরুমে উনি শুয়ে আছে দেখে বোঝা যাচ্ছে শুয়ে আছে বলতে কিরকম আমি তোমাকে বলি পিছনে হচ্ছে একটা খাটের আছে না ওই যে খাটের যেটা ফিনিশিং যেটা থাকে ডিজাইন যেটা থাকে ওই এন্ট্রিটা আর কি যেটা দিয়ে তোমার হচ্ছে এটা একটা খাট সেই খাটের মধ্যে হেলান দিয়ে বসে আছে লিটারালি এবং বসার পরে ছোট ছেলে যেগুলো আছে ওনার স্টুডেন্ট সেগুলোকে অর্ডার দিচ্ছে এটা পড়ো ওইটা করো এটা করো এটা করো সেটা করো তো সব কিছু বোঝাচ্ছে এখন উনি বোঝাচ্ছে কিরকম মুখে দিয়ে তারপর আবার ক্যামেরাটাকে একটু করে কোনো ভালো ট্রাইপড নাই কিচ্ছু নেই ক্যামেরাটাকে নিচে করে খাতায় লেখাচ্ছে ক্যামেরা আপ একটা তুমি যখন ক্যামেরা যখন আপস এন্ড ডাউন হয় ধরো আমি তোমাকে পড়াচ্ছি না
কেউ এসে ক্যামেরাটাকে এরকম করতেছে, তোমার কনসেন্ট্রেশন বিল্ড আপ হয়ে যাবে, মানে কনসেন্ট্রেশন ব্রেক আপ হয়ে যাবে, সরি বিল্ড আপ না, ব্রেক আপ হয়ে যাবে, কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যাচ্ছে। আর ছোট বাচ্চার ক্ষেত্রে আর কিরকম হবে চিন্তা করে দেখো। সো 5, 6, 7, 8 সবগুলো সেম অবস্থা। ভালো কোনো টিচার ডেডিকেশন দিয়ে পড়াচ্ছে না, কিন্তু স্কুল কলেজে কিন্তু স্কুলের টিচারগুলো একদম চুপ। প্রত্যেক মাসে সে একটা প্রাইভেট স্কুলে পড়ে, তার মাসিক স্যালারি হচ্ছে 1700, ফিটা স্কুলের ফিটা হচ্ছে 1700, 1700 টাকা। 1700 টাকা প্রত্যেকটা মাসে মাসে দিতে হচ্ছে, কিন্তু টিচাররা কোনো প্রতিবাদ করতেছে না। স্কুল কেন খুলতেছে না? কোনো প্রতিবাদ নাই, কারণ তারা বাসায় বসে বসে স্যালারি পেয়ে যাচ্ছে। বাট তুমি বিলিভ করবা না, আমার ছোট ভাইয়ের অবস্থা এতটাই বাজে হয়েছে, সে এখন ফোন ছাড়া লিটারালি সে কিছুই বুঝে না। সে ফোন ছাড়া তাকে ফোন যদি দেওয়া হয় অনলাইন ক্লাসের জন্য, সে 2 ঘন্টা ইউজ করে ফেলবে। আর আমার আম্মা ছোট ছেলে খুব লক্ষ্মী, তাকে পছন্দ করে আমাদের তুলনায় সবচেয়ে বেশি, ছোট ছেলেকে সবচেয়ে বেশি আদর করে। তো সেই ক্ষেত্রে তাকে এমনভাবে আদর করে রাখতেছে, সেই ক্ষেত্রে সে সারাদিন মোবাইল ইউজ করে, বাট তার পড়াশোনার অবস্থা 12টা বেজে গেছে। এবং এটা দায়ী একমাত্র হচ্ছে পরিস্থিতি, সিচুয়েশন। আমি যেটা বলবো, পরিস্থিতি যেরকম হোক না কেন, স্কুলের নৈতিক দায়িত্ব তার বাচ্চাগুলা, তার স্কুলের স্টুডেন্টগুলা কিভাবে পড়াশোনা করতেছে। এই যেমন ধরো আমি তোমাকে যেভাবে হচ্ছে এখন এভাবে পড়াচ্ছি, কেন ভাই আমি চাইলে হচ্ছে কি সোফাতে গিয়ে ওই যে ম্যাডামের মতো সুন্দর করে বসে পড়তে পারতাম, যদিও কেউ পড়তো না আর কি, বাট চাইলে পারতাম, হয়তো অনেক কম স্টুডেন্ট পড়তো, পারতাম কষ্ট করে। এখন এগুলো আমরা কেন করতেছি না? কারণ একটা জিনিস ফিল করানোর জন্য, এতগুলো লাইটের সামনে এসে ক্লাস নেওয়া যাচ্ছে, ফিল এটা যে এটা আসলে এটা করলে যত তুমি ফিল করতে পারো যে অফলাইনে ক্লাস নিচ্ছি। বাট স্কুলে তো তুমি যখন বলো যে আমার অনেক ডিপ্রেশন, আমার এটা আমার ওইটা, বাট আমি যেটা মনে করি তোমাদের পড়াশোনার এইভাবে যারা পড়াচ্ছে, বা আমি দিন শেষে ক্রেডিট নিজে নিচ্ছি না, বাট অনেক টিচারের সাথে তুমি এভাবে পড়তেছো, ভালো ভালো টিচারের কাছে যারা তোমাকে হার্ড এফোর্ট দিচ্ছে, 2200 টাকা 3000 টাকা বা 4000 টাকার বিনিময়ে ভালো একটা কোর্সে তুমি পড়াশোনা করতে পারতেছো, সেই ক্ষেত্রে আমার মনে হয় তুমি অনেক লাকি। অন্তত এই বাচ্চাগুলো থেকে তুমি অনেক লাকি, তারা তো এটাই পাচ্ছে না। তুমি বলতে পারছো ছোট বাচ্চাদেরকে হোয়াইট বোর্ডে কি পড়াবে? কেন ভাই, ওদের আরো বেশি দরকার, ওদের তো ফোকাস আরো বেশি নড়ে যায়, ওদের তো মন স্থির থাকে না আরো বেশি, তাই না? তো সবকিছু মিলে আমি যেটা বলবো, ওদের তুলনায় তোমরা অনেক লাকি, বাট দিন শেষে সবচেয়ে বড় ডিপ্রেশন দেখো তোমরা। তো সেক্ষেত্রে দেখো এটার আনসার কি হতে পারে আমাকে বলো। যেমন এটার আনসার যারা বলতেছো, সেক্ষেত্রে এটা আসলে এটা বাস্তব কথাবার্তা। তোমাদের বাসায় যদি কোনো ছোট বা ছোট বোন থাকে, দেখিও ওদের অনলাইন ক্লাস কিরকম হচ্ছে, দেখিও কয়টা টিচার তোমার হচ্ছে ডেডিকেশন দেখাচ্ছে বাচ্চাগুলোর জন্য, কয়টা টিচার দেখাচ্ছে। টু 2.45 আসছে, তাই না? 1.55 আর 2.45 আসছে। সো ভেজালের পরিমাণ কোথায় বেশি হবে আরো একটা ধারণা পেয়ে যাচ্ছে আশা করি। 2.45 গ্রাম আয়রন, এটা হচ্ছে আমার বিশুদ্ধতার পরিমাণ। বিশুদ্ধতার পরিমাণ সবচেয়ে বেশি কোথায়? এখানে। সো ভেজালের পরিমাণ সবচেয়ে কম থাকবে এখানে। কেন দেখো এখানে 6 গ্রাম না, তো 6 থেকে 2.45 বাদ দাও, শতকরা পরিমাণটা বের করে ফেলবা। সো আমি এখানে নিচে লিখে দিচ্ছি ভেজালের পরিমাণটা কত হবে। 6 থেকে আমি যখন মাইনাস আনসার দিব তখন আমার আনসার আসবে 3.54। সো আমি এটা লিখে ফেলতেছি আগে ফার্স্ট এটা লিখে ফেলি যে পাত্র দুইয়ে আমার ভেজালের পরিমাণটা, একজন বলছে ভেজালের পরিমাণ শর্টকাট সূত্রটা লিখে দেন। শর্ট সূত্রটা আসলে তেমন একটা লেখার কিছু নাই। দেখো ভেজালের পরিমাণ লিখলাম না, 3.54 আসছে না, তো 6 থেকে বাদ দাও, 2.45 গ্রাম না। সো আমি এখানে পাইলাম কত আমাকে বলো, 3.54 গ্রাম পাইছি। 3.54 গ্রাম, এটা হচ্ছে আয়রনের পরিমাণ। আর চেষ্টা করবো শতকরা পরিমাণ সহ বের করে দিতে। এটা আমাদেরকে ধরুন কলেজের টিচাররা বলতো যে চেষ্টা করবা 100 দিয়ে, সরি 100 না, আমার কত দেওয়া আছে 6 আছে না, 6 কে আমি 100 দিয়ে গুণ করে দিব, আমার একটা পার্সেন্টেজ বেড়ে যাবে। ওকে, চেষ্টা করবা পার্সেন্টেজ সহ বের করতে। সেম ভাবে এটা 1.55 কার থেকে বাদ দিবা, 5 থেকে বাদ দিবা। সো ভেজালের পরিমাণ সবচেয়ে বেশি কোথায় থাকবে আমাকে বলো। এখানে 5 থেকে 1.55 বাদ দাও, আর একটা 6 থেকে 2.45 বাদ দাও, কত আসছে আমাকে বলো। 5 থেকে 1.55 বাদ দিলে আমার আসবে কত, 3.45। 3 পয়েন্ট কত আসছে 45। তাহলে এখানে ভেজালের পরিমাণ কত 3.45।
5 গ্রাম। সো এটাকে আমি শতকরা নিতে গেলে 100 দ্বারা 5 দ্বারা ভাগ করে 100 দিয়ে গুণ করে দিব। আর এটা কত আমাকে বলো? 3.54 গ্রাম। সো সবচেয়ে ভেজাল কোথায় বেশি? দ্বিতীয় পাত্রে বেশি। বলছে কোন পাত্রে লোহার ভেজাল কম ছিল? আচ্ছা সরি, ভেজাল কম ছিল বলছে না, তাহলে কম হচ্ছে আনসার এটা, আর বেশি বললে আনসার এটা। আচ্ছা সো এটা গেল নর্মাল কথাবার্তা। আশা করি বুঝতে পারছো। সো এখন আমি হচ্ছে এখন কিছু কথাবার্তা বলবো। তাহলে ফার্স্ট অফ অল দেখো, একটা কথা বলি, এটা মুছে ফেলছো? লিখতে থাকো। আচ্ছা আমি বলি সবার মধ্যে সবাই কিন্তু একটা মেন্টাল, এইচএসসি লাইফটা আমি একটা কথা বলি, এইচএসসি লাইফে কিন্তু সবাই একটা মেন্টাল ট্রমার মধ্যে যায়। কারণ তুমি মানো বা না মানো, তোমার লাইফের মধ্যে তোমার দুইটা মানুষ তোমার কাছে খুবই প্রিয়, ঠিক আছে? দুইটা মানুষ তোমার কাছে খুবই প্রিয়, একটা হচ্ছে তোমার আব্বা, একটা হচ্ছে তোমার আম্মা। এবং তোমার আব্বা আম্মা যখন তোমাকে নিয়ে কোনো একটা কিছু বলে তোমার আত্মীয়র সামনে, পজিটিভ বা নেগেটিভ যেটা বলো না কেন, তোমার কিন্তু এটা অনেকদিন তোমার মাঝে এটা এফেক্ট থাকে। পজিটিভলি হইলে তো এফেক্ট থাকে, নেগেটিভ হইলেও তাও এফেক্ট থাকে। সো মা বাবার সামনে মানে আমরা যা কিছু করি ফ্যামিলির জন্য, দিন শেষে আমরা বলি আমার ইচ্ছা হচ্ছে ডাক্তার হওয়া। আসলে তোমার ইচ্ছা ডাক্তার হওয়া থেকেও ডাক্তার হওয়ার চিন্তা ভাবনা কিন্তু ঢুকাই দিচ্ছে তোমার ফ্যামিলি। তারপর তোমার ইচ্ছা আসছে। মায়ের পেট থেকে কখনো কোনো ইনফ্লুয়েন্স ছাড়া কেউ বলে না যে আমার ডাক্তার হতে হবে, কেউ বলে না আমার ইঞ্জিনিয়ার হতে হবে, কেউ বলে না। এটা ইনফ্লুয়েন্স ক্রিয়েট করে, এটা সোসাইটি করে, এটা ফ্যামিলি করে, এটা আপনি চলে আসে। ওকে, সো এখন তোমার ফ্যামিলি যখন তোমাকে বলে যে এটা হতে হবে, আমি তোমাকে এটা নিয়ে তোমাকে স্বপ্ন দেখতেছি, সেখান থেকে তোমার মাথায় চলে আসে যে তোমাকে এটা নিয়ে পড়তেই হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, ডাক্তার হতেই হবে। ওকে, এখন তুমি যখন এটা নিয়ে যখন তুমি আগাও, তখন আলটিমেটলি তোমার মাথার মধ্যে একটা প্রেশার থাকে। প্রেশার কেন থাকবে? স্বাভাবিক, কারণ এক্সপেকটেশন থেকে তো প্রেশার তৈরি হয়। যেমন ধরো আমি যখন ক্লাস করাচ্ছি আমার একটা প্রেশার থাকে, কেন? আর আমি যদি একটা ক্লাসের পারফরমেন্স যদি ভালো থাকে, ইস্তিয়াক ভাই তো অলরেডি কিন্তু আমাকে নিয়ে কথা বলতেছি, ইস্তিয়াক ভাইয়ের এনার্জি নাই, এটা নাই, সেটা নাই। তো যাই হোক, এটা কেন বলতেছো? কারণ এক্সপেকটেশন আছে বলে তো বলতেছো। একটা ক্লাসে ফাউল ভাবে পড়াইলে তুমি বলবা স্যার আমি কি পড়াইছেন, আপনার থেকে এটা এক্সপেক্ট করি না। কেন? কারণ তুমি জানো আমি এর থেকে ভালো পড়াইতে পারি, সেটা তুমি এরকম কমেন্ট করতেছো। সেম ঘটনা তোমার ক্ষেত্রে হচ্ছে, তুমি ভালো পড়াশোনা করতেছো, তোমার প্রতি এক্সপেকটেশন আছে, সো তুমি একটা প্রেশার নিয়ে আসো, এখন প্রচুর প্রেশারে আসো, কারণ তোমার আব্বা স্বপ্ন দেখছে তুমি ইঞ্জিনিয়ার হবা, আম্মা স্বপ্ন দেখছে ডাক্তার হবা। এখন এটার মাঝখানে নিজের ভালো লাগা কি সেটা ভুলে গেছো, নিজের প্যাশন কি সেটা ভুলে গেছো। আদৌ আমি অনেকগুলো স্টুডেন্ট দেখছি যারা বলতেছে ডাক্তার হবে, বাট ইতে বায়োলজি পছন্দ হয় না, বাট ইতে বলতেছে এটা আসলে মেজরিটি বলবো না, অনেক স্টুডেন্টের হয় বা অনেক স্টুডেন্টের হয় না। আমি যারা ইনফ্লুয়েন্সের শিকার হয়, যারা হচ্ছে একটা ইনার প্রেশারের শিকার হচ্ছে, ইনার প্রেশার বলতে ফ্যামিলি প্রেশারের কথা বলতেছি, তারা হচ্ছে মূলত হচ্ছে কি বায়োলজি অপছন্দ হওয়া সত্ত্বেও তারা কিসের মেডিকেলে, আবার ম্যাথ ফিজিক্স অপছন্দ হওয়া সত্ত্বেও তারা কি ইঞ্জিনিয়ারিং এ পড়ার জন্য কি আগ্রহ দেখাচ্ছে, অথচ কিন্তু তাদের কি ভেতর থেকে সেই আগ্রহটা নাই বা ভেতর থেকে সেই ফিলটা নাই। কথা বোঝা গেছে? এখন আমি যেটা তোমাকে বলবো, যেটা ইচ্ছা থাকে সেটা করো। ডাক্তার হওয়ার ইচ্ছা, মেডিকেলে পড়ার ইচ্ছা আছে করো, ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা আছে করো। বাট একটা জিনিস চিন্তা করবা যে প্রত্যেকটা মানুষের কিন্তু একটা সময়সীমা থাকে। মানুষের যেরকম হায়াত থাকে না, একটা হায়াত থাকে না, স্বপ্নেরও কিন্তু একটা হায়াত থাকে। নির্দিষ্ট সময় পর্যন্ত সেটা কিন্তু মানুষ স্বপ্ন দেখতে পারে, এবং স্বপ্নের কিন্তু স্টেজ থাকে। স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, স্টেজ 4। স্টেজ 1-এ যে স্বপ্নগুলো দেখে সেটা যদি পার করতে না পারে, স্টেজ 2-তে সেই স্বপ্নের সাথে মিলবে না। যেমন ধরো আমার ইচ্ছা ছিল, হয়তো আমার বেসিক্যালি আমার ওরকম ইচ্ছা ছিল না ডাক্তার ইঞ্জিনিয়ার পড়ার, আমার ওরকম একদম মানে আমি যখন মেডিকেল এক্সাম দিছি বা হচ্ছে আমি ইঞ্জিনিয়ারিং এক্সাম দিছি, আমার ইঞ্জিনিয়ারিং কিন্তু চুয়েটে কিন্তু আসছিল, এমন আমি লাস্টের একটা সাবজেক্ট পাইছিলাম, বাট আমি সিইউতে চলে গেছি। আমি যে মনে হয় আমি ইউআরপি পাইছিলাম, যাই হোক ওইটা একটা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট, যাই হোক ওইটা চুয়েটের ক্ষেত্রে সেটা হচ্ছে আমার ক্ষেত্রে যে বিষয়টা হচ্ছে, আমি যদি বলি আমার কিন্তু কোনো ওরকম টার্গেট ছিল না বা আমার ইঞ্জিনিয়ারিং মেডিকেল পড়তে হবে। এক একজনের এক এক লাইকিংস টেস্ট, সবার তো আর বিরিয়ানি ভালো লাগে না, ঠিক আছে? এখন তুমি যদি টার্গেট করে থাকো যে তোমার মেডিকেল লাগবে, তোমার ইঞ্জিনিয়ারিং হতে হবে,
এটা নিয়ে তুমি যদি বেশি আগাতে চাও, এটা নিয়ে তুমি যদি বেশি প্রেশার ফিল করো, আমার মনে হয় না তুমি এখন এই মুহূর্তে পড়াশোনাটাকে তুমি এনজয় করতেছো। কারণ তোমার মাথায় বেশি ঢুকতেছে হচ্ছে কি যে আমার তো এটা লাগবে, এটা না হলে আমার জীবন তছনছ। আমার মনে করি যেটা হচ্ছে কি যে প্রত্যেকটা মানুষের একটা টার্গেট রাখা দরকার, বা টার্গেটটা যাতে বেশি প্রেশারাইজ না হয়, যাতে সেটা মাথার উপর চলে না যায়। এবং ফ্যামিলি থেকে বারণ করবা যে আমি আমার মতো করে পড়াশোনা করব, আমি আমার মতো করে নিয়ন্ত্রণ করতে পারতেছি, সেক্ষেত্রে আমার কোনো হচ্ছে কি হস্তক্ষেপ দরকার নেই, বাইরের কোনো হস্তক্ষেপ দরকার নেই, আমি নিজের মতো করে পড়াশোনা করতেছি। আর নিজের যে ভালো লাগা ফিলিংস, কেউ যদি মনে করো যে না ভাই আমাকে কখনো ফ্যামিলি বলে না ডাক্তার হতে, আমি চাইছি মেডিকেলে পড়বো, আমি তোমাকে একটা কথা বলবো, মানুষের যেরকম স্বপ্নের যে একটা কি থাকে হায়াত থাকে, মানুষের যেরকম হায়াত থাকে স্বপ্নের একটা হায়াত থাকে। এই স্বপ্নের হায়াত হচ্ছে 2 বছর। যদি মেডিকেলে যদি পড়তে চাও 2 বছর কেন, একবার মেডিকেলে এক্সাম দিতে পারবা, যদি না হয় আল্লাহ না করুক সেকেন্ড টাইম দেওয়ার সুযোগ আছে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে মেডিকেল ডিপেন্ড করে এইচএসসি পরীক্ষার উপরে, এবং এইচএসসি পরীক্ষা এবছর অনিশ্চিত যদি বলতে চাই। এবং এটা অনিশ্চিত কেন, কারণ যেহেতু হচ্ছে করোনার সিচুয়েশন, তোমার যে গতি অন্যেরও সেই গতি, এটা তোমাকে মেনে নিতে হবে। আর এইচএসসির উপর যেহেতু ডিপেন্ড করে, যদি এক্সাম হয়ে থাকে তাহলে এইচএসসিতে 200 মার্কস তোমার জন্য অনেক ভ্যারিয়েবল, তোমার জন্য ভ্যারিয়েবল বলতে তোমার জন্য এটা অনেক বড় একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করবে তোমার লাইফে, 200 মার্কসটা যেটা এইচএসসি থেকে তোমার আসবে, এবং 200 মার্কসের মধ্যে 200 মার্কস তোমার লাগবেই। এখন স্বপ্ন যে জিনিসটা তুমি এখন দেখতেছো সেটার হায়াত হচ্ছে 2 বছর। 2 বছর তুমি স্বপ্ন দেখতে পারবা, 1 বছর ফেল হলে আরেক বছর আছে, এর পরবর্তীতে আর সময় নেই। এটা যদি তখন না হয় তখন তোমাকে বললাম না অপশন রাখবা, ফেজ 2, ফেজ 3, ফেজ 4, ফেজ 5, অনেকগুলো অপশন আছে। ড্রিম কিন্তু অনেকগুলো দেখবা, একটা ড্রিম নিয়ে থাকা উচিত মনে করি না। ড্রিম বলতে কি, আমি এটা বলতে পারি স্যার এতগুলো টার্গেট দেখলে আমি ফোকাস কোন দিকে করবো, ফোকাস বলতে ওইটা না। ফার্স্ট অফ অল ফোকাসটা একটাই থাকে, যেটা ড্রিম যেটা প্যাশন সেটা একটাই থাকে, বাট ওইটা চিন্তা করতেছি সেটা হচ্ছে কি যে এটা না হলে আরেকটা যাতে অপশন থাকে, সেটা আমি তোমাকে মাথা রাখতে বলতেছি। আর ওইটা কেন বারবার বলতেছি, কারণ এটা আসলে নিজেকে চিন্তা করে দেখো, যখন বেশি প্রেশার নিয়ে আসলে থাকো যে মেডিকেল ইঞ্জিনিয়ারিং হইতে হবে, তখন পড়ার কিন্তু আসল মজাটাই চলে যাবে, পড়ার আসল মজাটা কিন্তু তখন হারিয়ে ফেলবা, এটা সত্য কথা। এই যে আসল ফিলটা তুমি পাবা না, কারণ তুমি মাথায় তখন প্রশ্ন আসবে এটা মেডিকেল আসতেছে কিনা, এটা আসতেছে কিনা, ওটা আসতেছে কিনা, ওটা কিন্তু আলটিমেটলি থাকবে না। এখন থেকে স্বপ্ন দেখা ভালো এবং স্বপ্নের জন্য কাজ করা ভালো। এখন এই যে এখন আমি যে বিষয়টা এখন তোমাকে যে বিষয়টা আমি তোমাকে এখন বলতে চাচ্ছি, খুব শর্টকাটে বলবো কারণ সময় যেহেতু নাই। আমি প্রথম কথা হচ্ছে যেটা টার্গেট সেটা তো আগে নির্ধারণ করবা। টার্গেট নির্ধারণ করার পরে আমি যদি ফার্স্টে কেমিস্ট্রি নিয়ে যদি আসি, কেমিস্ট্রিতে তুমি কিভাবে ভালো করবা, যেমন অলরেডি কিন্তু এখন অনেকগুলো টিচার তোমাদেরকে অফার দেওয়া স্টার্ট করে দিছে যে এভাবে পড়াশোনা করলে আমার কাছে ভর্তি হলে তুমি বুয়েট কাঁপাবা, তুমি মেডিকেল কাঁপাবা, তোমার ডিএমসি চলে আসবে, ঠিক আছে। সো দিন শেষে যে কিশোরী মুনমুন যে মেয়েটা ছিল যে ফার্স্ট হয়েছিল, সে অ্যাকচুয়ালি আমার মনে হয় না তার ফার্স্ট হওয়ার পিছনে কোচিংয়ের কোনো ভূমিকা আছে। আসলে দেখো মেডিকেলে যারা ফার্স্ট হয় তাদের পেছনে কোচিংয়ের কোনো ভূমিকা নেই বললে চলে। এটা বললে হয়তো বলতে পারো স্যার আপনি হয়তো কোচিং বিমে কথা বলতেছেন। দেখো কোচিংয়ের কাজটা হচ্ছে শুধুমাত্র এক্সাম নেওয়া, কোচিং তোমাকে এক্সট্রাভাবে কোনো কিছু পড়াবে না, কোনো কিছু পড়াবে না, বিলিভ করো কোচিং তোমাকে পড়াবে। উদ্বাসে আমরা তখন পড়ছিলাম আল ফাউল কি পড়াইছে আমি নিজেও বুঝি নাই, চিরাঙ্গের উদ্বাস তো আরো বাজে অবস্থা। সো কি পড়াইছে আমি নিজেও তখন বুঝি নাই, আসলে আমি এখন বুঝতেছি উদ্বাসে আসলে কি পড়াইছিল, 15,000 টাকা মনে হয় এমনি দিছি, বাট পরে দিয়ে বুঝলাম যে না, উদ্বাসে মানুষ ভর্তি হয় এক্সাম দেওয়ার জন্য, ফর এ কম্পিটিশন। মেডিকেল এক্সাম তুমি যেটা রেটিনা বলো মেডিকেল বলো সবগুলো হচ্ছে মানুষ ভর্তি হয় এক্সাম দেওয়ার জন্য, এখানে কম্পিটিশন থাকে, অনেকগুলো স্টুডেন্ট থাকে, ওখানে ফার্স্ট সেকেন্ড হওয়ার একটা প্রবণতা থাকে, ওইটার কারণে মূলত আমার ভালো একটা প্রিপারেশন হয়, আনলেস আর কিছুই না, কিছুই না, এটা পুরো ফাউল। কারণ ওইখানে কিছুই পড়াবে না, যা পড়াচ্ছি আমরাই পড়াচ্ছি, মেডিকেল তেমন একটা কিছু পড়ানো হয় না, আনলেস তোমাকে সাজেশন দিবে, তোমাকে গাইডলাইন দিবে, বাট এভাবে কোনো কিছু তোমাকে পড়াবে না, যা পড়তেছে এইচএসসিতে পড়বা। সো এইচএসসিতে যখন আমরা এক্সট্রা কোনো কিছু পড়াই তুমি তখন ফ্যাড আপ দেখো, কেন? কারণ তুমি বুঝতে পারতেছো না যে এগুলো আসলে তোমাকে পরবর্তীতে নাও পড়ানো হতে পারে, আনলেস কোনো টিচার যদি তোমাকে ডেডিকেশন দেখায়, এর পরবর্তী আমার মনে হয় না কোনো একটা কিছু তোমাকে ওভাবে পড়ানোর জন্য তোমাকে জোর দিবে। পুশটা কিন্তু করবে এইচএসসিতে, মানে এইচএসসি পার হওয়ার পরে পুশটা আর আসবে না, পুশটা দিবে না কেউ দিবে না। তো যাই হোক ওখানে অনেক মোটিভেশন বলবে, দিন শেষে আমি তোমাকে বলি মোটিভেশন কিন্তু নিজের মোটিভেশনটা হচ্ছে নিজের কাছে অনেক কিছু। সো সেক্ষেত্রে আমি তোমাকে যখন বললাম যে ভাই এখানে কেমিস্ট্রি আমি এরকম পড়তে যাচ্ছি, কিভাবে কি করবো আমাকে একটু বলেন, আমাকে সাজেশন করেন। ফার্স্ট অফ অল আমি যদি কেমিস্ট্রি নিয়ে যদি আসি আমি কি করবো, আমি তোমাকে আগে বলছিলাম ফার্স্ট অফ অল তোমাকে নোট ডাউন করাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নোট ডাউন করা কেন ইম্পর্টেন্ট আমি তোমাকে বলি, যারা ভালো স্টুডেন্ট, এই যেমন ধরো এখানে ক্লাসগুলো দেখতেছো কত 60 জন 62 জন দেখতেছো, তো তারা তাদের মধ্যে ধৈর্য আছে,
তারা কিন্তু টানা 16তম ক্লাস, 15তম ক্লাস, জৈব রসায়নের 45তম 36তম ক্লাস করে ফেলতেছে। তাদেরকে কিন্তু বলতে হচ্ছে না যে 8:30 ক্লাস আছে চলে আসো, ফোন দিয়ে বলতে হচ্ছে না। গার্ডিয়ান কি বলছে? পুশ করছে গার্ডিয়ান? করে নাই, ক্লাস করতেছে। কেন? কারণ নিজের মধ্যে একটা রেসপন্সিবিলিটি চলে আসছে যে আমাকে পড়তে হবে, আমার স্বপ্ন জয় করতে হবে। এটা যাদের আছে তাদের আলহামদুলিল্লাহ ভালো। তো এখন ফার্স্ট স্টেপটা কি? কোন একটা জিনিস আয়ত্ত করার জন্য টার্গেট যেটা থাকবে সেটা পরে থাকুক, সমস্যা নাই, বাট তোমার যে টার্গেটটা থাকবে, ফার্স্ট অফ অল তো সবার টার্গেট হচ্ছে এইচএসসি, তারপর আস্তে আস্তে, কারণ তুমি যদি এইচএসসিটা ভালো করতে না পারো, কিসের মেডিকেল, কিসের বুয়েট? যারা এখন অ্যাডমিশনে ভর্তি হচ্ছ বা ভর্তি হবা চিন্তা করতেছো, এইচএসসির কোনো আত্মা পাত্তা নাই, এইচএসসি আগে হবে কিনা হবে না সেটা কোনো গ্যারান্টি নাই, ভর্তি হয়ে যাচ্ছে, ওকে ফাইন। বেশি অ্যাক্সিডেন্ট থাকলে বা বেশি যদি মনে করে যে আমি এখন ভর্তি হলে আমি ভালো কিছু করতে পারবো, ওকে ফাইন, ভর্তি হও। বাট ফার্স্ট অফ অল ফার্স্ট স্টেপ পূরণ করা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইচএসসিতে এ প্লাস পাওয়ার কোনো আত্মা পাত্তা নাই, গ্যারান্টি নাই, নিশ্চয়তা নাই, সাহস নাই, কনফিডেন্স নাই, কিভাবে আমি অ্যাডমিশনে পড়াশোনা করব? আচ্ছা, ফার্স্ট অফ অল এইচএসসি যেহেতু টার্গেট, এবং তোমার যদি মেডিকেল টার্গেট থাকে, এইচএসসিতে অ্যাট এনি কস্ট এ প্লাস লাগবে। হয়তো তুমি ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রিতে এ প্লাস না পাও, সমস্যা নেই, বাট আইসিটি, বাংলা, ইংলিশ, বায়োলজি এগুলো তোমার এ প্লাস লাগবে। ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রিতে বাদ দাও, কারণ 3টে সাবজেক্টে এ প্লাস না পেলে, 3টে সাবজেক্টে এ পাইলে বাকি সাবজেক্টগুলোতে এ প্লাস পেলে এ প্লাস চলে আসবে, 5 পয়েন্ট চলে আসবে। তো সেক্ষেত্রে আমি যেটা বলবো, যাদের যে টার্গেট সেটা অনুসারে আগাতে থাকবা। এখন স্পেসিফিক সাবজেক্ট নিয়ে আগাতে থাকলে ফার্স্ট অফ অল নোট হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং নোট করতে গেলে টিচার আমি আগে বলছিলাম যে টিচার যা পড়াচ্ছে তার থেকে 3 গুণ বেশি তোমার খাতায় নোট করা থাকতে হবে, এবং এটার জন্য ডেডিকেশন লাগে। এটার জন্য ডেডিকেশন কেন লাগে আমি তোমাকে বলি। যখন তুমি খাচ্ছ, যখন তুমি পড়াশোনা, টিভি দেখতেছো, যখন তুমি লেজার টাইমগুলো পাস করতেছো, তখন সেই টাইম থেকে যদি কেউ যদি উঠে পড়তে বসতে পারে, দিন শেষে সে জয়ী। মাঝে মাঝে এমন দিন গেতো আমার ইন্টার লাইফে, আমি হচ্ছে কি করতাম, আমি হচ্ছে যখন ঘুমাতাম বা আমি যখন চিন্তা করতাম যে আজকের দিনটা কম পড়াশোনা হয়েছে, আমি সেই দিন রাত থেকে ঘুম থেকে উঠে যেতাম, খাট থেকে উঠে আমি পড়তে বসতাম। যদিও পড়াশোনা হতো না, কিছুক্ষণ ঘুমাইতাম, টিভিও দেখতাম মাঝে মাঝে, কারণ চিন্তা করলাম যে না রাতে ঘুমাবো না, কারণ পড়াশোনা হয় নাই। তো কিছুক্ষণ পড়ার পরে একটু রিল্যাক্স করতে গিয়ে আবার ঘুম চলে যেতাম, আবার চিন্তা করতাম না কতটুকু পড়াশোনা হয়েছে। সো ওইটা নিচ থেকে পুশটা চলে আসতো। এবং যাদের পুশ আসে না তারা হচ্ছে একটু আনলাকি আর কি, বাট নিচ থেকে পুশটা আসলে আসতে হয়, নাহলে কখনো পুশ না আসলে পুশ পাওয়ার দিকে জোরটা দিতে হবে। সো আমি যেটা বলতেছি যে নোট ডাউন করাটা ফার্স্ট অফ অল আগে, প্রথম স্টেপ কিন্তু নোট ডাউন করা। প্রত্যেকটা ক্লাসের পড়া আমি নোট করতেছি কিনা, এবং নোট করার সময় আমি শুধু টিচারের নোট করতেছি নাকি আমি অন্য কোনো সোর্স আমি দেখতেছি কিনা। যেমন আমাদের কাছে এতগুলো বই আছে, যারা মেডিকেল এক্সাম দিবা বা যারা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং এক্সাম দিবা, সেক্ষেত্রে এই যেমন আমি আজকে কয়টা ম্যাথ করেছি, 3টা ম্যাথ করেছি। এখন যাদের হাই পেশেন্ট তারা কি করবে, তারা 3টা ম্যাথের জায়গায় তারা 6টা ম্যাথ করে ফেলবে, 6টা ম্যাথ করে ফেলবে। তারা গাণিতিক রসায়ন এই বইটা নিবে। তোমাদের কাছে এই বইটা আছে কিনা আমি জানি না। এই বইটা যেমন আমি চিন্তা করছি এই বইটা আমি তোমাদেরকে সলভ করাবো, কিন্তু এই বইটা সলভ করাতে গেলে ফার্স্ট আগে কনসেপ্ট নিয়ে ধারণা থাকতে হবে। কনসেপ্ট ছাড়া কখনো তুমি বুঝবা না। এখন আমরা যখন কনসেপ্ট আগাচ্ছি, কনসেপ্টের সাথে সাথে আমরা ম্যাথ করতে পারি কয়টা বলো, হোয়াইট বোর্ডে 3টা ম্যাথ করাতে গেলে কেন আমাদের সময় 1.5 ঘন্টা চলে যায়। আর তুমি এখন অনলাইনে আসো, তুমি 1 ঘন্টা থেকে বেশি পড়তে পারবে না, কারণ তোমার চোখের সমস্যা, তোমার এত সমস্যা, তুমি মিম শেয়ার করলে তোমার চোখের সমস্যা থাকে না, বাট তুমি ক্লাস করলে তোমার চোখের সমস্যা থাকে। সো এখন যে তোমার চোখের সমস্যা, তোমার মাথা ব্যথা, তোমার মাইগ্রেনে এই সমস্যা ওই সমস্যা, তাকে তুমি 1 ঘন্টা থেকে বেশি ক্লাস করতে পারো না। তো সেই ক্ষেত্রে আমি কনসেপ্টুয়াল ধারণা দেওয়ার পর আমি 3টা ম্যাথ করে দেখা যাচ্ছে আমার 1 ঘন্টা 10 মিনিট চলে গেছে, 20 মিনিট চলে গেছে। সো আমরা কনসেপ্ট আমরা ম্যাথ একসাথে করতে পারি না। তো সেক্ষেত্রে আমরা ধারণা নিয়েছিলাম যে কি আমরা ফার্স্টে কনসেপ্ট শেষ করার পর আমরা কি করবো, আমরা হচ্ছে গাণিতিক রসায়ন বইটা আমরা সলভ করবো, সর্ট আউট করবো। এবং এটা সলভ করতে গেলে একটা পুশ লাগে। আবার বললাম পুশ কেন, হ্যাঁ কিছু কিছু ক্যাটাগরি স্টুডেন্ট আছে যারা কোনো টিচার ছাড়া এটা সলভ করে বলতেছে। আমি অনেক স্টুডেন্টের নাম বলতে পারবো, যারা হচ্ছে সলভ করতেছে এটা সলভ করে বলছে কোনো টিচারের সাহায্য ছাড়া, ঠিক আছে। আবার কিছু কিছু স্টুডেন্ট আছে না স্যার যখন করাবে তখন বলবো, স্যার যখন বলবে বা কোনো বড় ভাই যদি বলে তবে আমি এই বইটা ধরবো, আমি এরপরে ধরবো না। আমি বাবার থেকে কিনে আনছি, আমাকে আব্বু কিনে দিছে, বাট আমি ধরবো না। কেন? ধরলে গুণা হবে, এবং আমি এই অঙ্কগুলো তারও গুণা হবে। আমি একটা কাজ করি, যতক্ষণ পর্যন্ত আমাকে পুশ দিবেন, যতক্ষণ পর্যন্ত আমাকে ইস্তিয়াক ভাই বলবো না, ততক্ষণ পর্যন্ত আমি গাণিতিক রসায়ন বইটা ধরবো না। এটাই হচ্ছে মেন্টালিটি। আচ্ছা, এই ধরনের মেন্টালিটি যারা আছে তারা আজকে দিকে চেঞ্জ করে ফেলো, কারণ এটা দিয়ে কিছু হবে না। আমি তোমাকে বারবার বলছি, নোট ডাউন করার সময় খুঁজে খুঁজে নোট ডাউন করতে হয়। এই টাইপের ম্যাথগুলো যেটা করাইছি এখানে কোথায় আছে সেটা বের করতে হবে। একদম বলবো আমার কাছে নাই, আরে ভাই তোর ডেডিকেশন নাই, যে তোর কাছে নাই জানা, তোর কাছে টাকা নাই জানা, তোর কাছে ডেডিকেশন নাই। এটা লাইব্রেরিতে গিয়ে কয় টাকা লাগে? 200 টাকা, 200 টাকা দিয়ে তুমি এই বইটা পাচ্ছ। এই বইটা নেওয়ার পরে যারা স্মার্ট, যারা হচ্ছে একটু অ্যাডভান্স, তারা কি করে এই ম্যাথগুলো আছে, এলএসবিসি এরকম অনেক স্টুডেন্ট আছে, অনেক আছে এরকম, তারা কি করে এই ধরনের ম্যাথ যারা করাইছি না
3 থেকে 4টা, তারা এটা 6টা করে ফেলবে, কারণ তারা জানে আজ থেকে 2 বছর পরে, সরি 1 বছর পরে তারা স্ট্যাটাস দিবে, আলহামদুলিল্লাহ আমি ঢাকা মেডিকেলে পাইছি, আলহামদুলিল্লাহ আমি চট্টগ্রাম মেডিকেলে পাইছি, চান্স পাইছি, এবং তাদের মধ্যেও যে কিশোরী মনের মতো ফলোয়ার বেড়ে যাবে। ওকে, সবাই ওকে ফলো করবে, সবাইকে মিষ্টি বিতরণ করবে। বাট তুমি যে দিক দিয়ে সাফার করে গেছো, তুমি হালকা পাতলা পড়াশোনা করছো, বাট তুমি আধা নাম্বারের জন্য কোনো মেডিকেলে চান্স পাও না, সেই জায়গায় তোমাকে কেউ সান্ত্বনা দিতে আসবে না, ইস্তিয়াক ভাইও তোমাকে সান্ত্বনা দিতে আসবে না, কেউ সান্ত্বনা দিতে আসবে না। দিন শেষে সেদিন তুমি অনেক একা, অনেক একা। সিরিয়াসলি কয়জনের সান্ত্বনা পায় আমাকে বলো? কথা বুঝতে পারছো? সাকসেস যখন হয়, একটা জিনিস মাথায় রাখবা, আমি যখন শুরু করতেছিলাম এই কর্মকাণ্ডগুলা, আমাকে লিটারেলি যে ফ্রেন্ডগুলো এখন আমাকে শাবাশি দিচ্ছে, যে ফ্রেন্ডগুলো এখন আমাকে পিঠে সাহস রেখে সাবাস বেটা বলতেছে, সেই ফ্রেন্ডগুলাই আমাকে ডিমোটিভেট করছিল আমি যখন ফার্স্ট টাইম ক্লাস নেওয়া স্টার্ট করছিলাম। ক্যান ইউ বিলিভ ইট? খারাপ সময় কেউ পাশে থাকে না, এটা সত্য কথা। খারাপ সময় কেউ পাশে থাকে না, ভালো সময় পাশে থাকে। তোমার কাছে যখন মাল আসবে, ক্যারিয়ার আসবে, তখন তোমার বন্ধু বান্ধবীগুলো চলে আসবে। খারাপ সময় যাক, তুমি কাউকে ফোন করে বলো যে আমি খুব ডিপ্রেশন আছে, বলবো যে তুই ওষুধ খেয়ে ঘুম জাগা। খারাপ সময় কেউ কখনো পাশে থাকে না, আনটিল নিজের মা বাবা ছাড়া। আর বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের কথা বলতেছো, একটু স্বার্থপর এগুলা। আনলেস হ্যাঁ, যদি কেউ যদি ভালো কোনো একটা এক্সাম্পল পাও, ওকে ফাইন, বাট ম্যাক্সিমাম এই জিনিসগুলো এরকমই থাকে। এটা হয়তো তুমি বলতে পারো স্যার আপনার অনেক এক্সপিরিয়েন্স আছে, এক্সপিরিয়েন্স নেই, এগুলো আমরা পারিপার্শ্বিক দৃষ্টিতে বলতেছি। আমি যেগুলো তোমাকে বলতেছি সেটা হচ্ছে, খেয়াল করে দেখবা, ভালো যখন করবা কোনো কিছু, মানুষ তখন শাবাশি দিতে আসবে। খারাপ কোনো কিছু করতেছো বা তোমার দিয়ে কিছু করছে না, সেখানে কেউ তোমার আশেপাশেও আসবে না। সো যারা আজকে ডেডিকেশন দেখাচ্ছ না, ক্লাসগুলো ঠিকভাবে করতেছো না, ক্লাসগুলো জমায় রাখতেছো, তাদের ক্ষেত্রে এটাই মেসেজ যে আজ থেকে 1 বছর পরে ঠিকই কিন্তু আফসোস করবা, এবং সেই আফসোসটা কিন্তু এত বড় আফসোস থাকবে। আর জীবনে সবচেয়ে বড় দুঃখ লাগে কি জানো? যখন বন্ধু মেডিকেলে চান্স পাই বাট আমি পাই না, যখন বন্ধু ভার্সিটিতে চান্স পায় বাট আমি পাই না, যখন বন্ধু ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পায় বাট আমি পাই না, বন্ধু যখন স্ট্যাটাস দেয় সেখানে যখন অনেক কংগ্রেচুলেশন চলে আসে, সেখানে এতটা খারাপ লাগে বলার মতো না। সেদিন মনে হয় হচ্ছে সুসাইড করে ফেলি, সেদিন মনে হয় হচ্ছে নিজেই শেষ করে ফেলি। এই দিনটা খুব খারাপ একটা দিন। এমন এটা সবচেয়ে কখন আসে আমি তোমাকে বলি, এটা সবচেয়ে বেশি আসে যখন তোমার মধ্যে সুযোগ ছিল বাট তুমি সেটা কাজে লাগাও নাই। যখন সুযোগ ছিল তখন তুমি কাজে লাগাতে পারো নাই, সেটা সবচেয়ে বড়, তোমার সবচেয়ে বেশি অনুশোচনা দিবে। সো এখনো সময় আছে, ভালো কিছু একটা করার চেষ্টা করো। আর আশেপাশে কোনো কথা শোনার দরকার নাই। এক্সাম হবে না, অটো বাস দিবে, জাস্ট ইগনোর করো, এগুলো শোনার দরকার নাই। এতটুকু চিন্তা করে, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আমি নামাজ কালাম পড়বো, আমার কাছে মা বাবার দোয়া আছে। যদি এক্সাম যদি না হয়, তাহলে আমার কাছে আমার যে গতি, সবারই সেই গতি থাকবে, কোনো সমস্যা নেই। আর এমন না যে আমি বুয়েট মেডিকেল ছাড়া আমার কোনো কিছু হবে না, তাই না? এরকম কিছু না। দেখো, আমি অনেক মানুষ দেখছি যারা এত গৌরব দেখাতো, এত কিছু দেখাতো আমাদের। আমি সবসময় একটা কথা বলতাম যে আমাদের ফ্রেন্ড সার্কেলে এমন অনেকগুলো ফ্রেন্ড ছিল যারা হচ্ছে চট্টগ্রাম কলেজে পড়তো, অনেক ভালো ভালো কলেজ থেকে পড়াশোনা করে আসছে, করতো, এবং ইন্টারমিডিয়েট লাইফে আর কি তাদের মধ্যে একটা অনেক অহংকার থাকতো। যেমন আমি সিটি কলেজে ছিলাম, আমি চট্টগ্রাম কলেজের ছেলে মেয়েদের সাথে কথা বললে কেমন যেন একটা গা ছাড়া ভাব, কথা বুঝতে পারছো? সো ওগুলো দেখে বুঝতাম যে ভাই আসলে, সো এগুলো আলটিমেটলি একটা পর্যায়ে এসে দুনিয়াতে কিছুই থাকবে না, দুনিয়াতে কিছুই থাকবে না। এমন কিছু স্টুডেন্ট আছে যারা হচ্ছে চট্টগ্রাম কলেজে পড়তো, ভালো কলেজে পড়তো, বাট তারা কোথাও চান্স পায় নাই। আমি অনেকগুলো দেখছি। এখন এটা অনেকগুলো রিজন থাকতে পারে, হয়তো সে বেশি গৌরব দেখাইছে, অথবা সে ওভার কনফিডেন্স, বা হয়তো সে একটা কিছু, যে কোনো একটা কিছু হতে পারে। বাট দিন শেষে কিন্তু এটা এফেক্ট ক্রিয়েট করে। কাউকে কোনো কিছু ইগোয়েস্টিক ভাবে কথাবার্তা বলা বা অহংকার